নমস্কার এবং আদাব ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরা গত ক্লাসে এমসিকিউ ভার্সের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা 2 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথম ক্লাসে আমরা বায়োলজির দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করছি। আজকে আমরা রসায়নের 11 নম্বর অধ্যায় জীবাশ্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটাকে জৈব রসায়নও বললে ভুল হবে না। আর আমরা আজকে যে প্রশ্নটা সলভ করব, তোমাদের পুরো বইয়ের যে সবগুলা টপিকে টাচ করার চেষ্টা করব। বিশেষ করে তোমাদের পরের যে বিক্রিয়াগুলা, সবগুলা বিক্রিয়া আমরা আজকে দেখার চেষ্টা করব এবং মুখস্থ টাইপের যে কিছু জিনিস আছে প্রথম দিকে, যে তোমার জীবাশ্ম, যে পেট্রোলিয়াম গ্যাসের ওগুলা, এগুলো দেখবো। তবে বিক্রিয়াগুলো আজকে মেইন ফোকাস করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথম প্রশ্ন দেখি কি বলছে। প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে? দেখো, এটা কিন্তু আমাদের প্রথম দিকে মুখস্থ টাইপের অংশগুলো, ঠিক আছে? তো ওখানে বলা আছে তোমার প্রাকৃতিক গ্যাসে ইথেন থাকে, তোমার কি থাকে, মিথেন থাকে, ইথেন থাকে, প্রোপেন থাকে, বিউটেন থাকে, পেন্টেন থাকে, এগুলো থাকে বসে। ক্লিয়ার? বিভিন্ন কি দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। তো এখানে কি বলা আছে, 80% প্রাকৃতিক গ্যাসে 80% কি থাকে, CH4 থাকে। CH4 মানে কি, মিথেন। এরপরে 7% C2H4 থাকে, C2H6 থাকে। এটা কি, এটা হচ্ছে ইথেন। এরপরে 6% থাকে প্রোপেন, 6% থাকে প্রোপেন। 4% থাকে বিউটেন, ঠিক আছে? এরপরে আছে কত, এরপরে আছে 3% থাকে প্যান্টেন। 3% থাকে কি, প্যান্টেন। 80% মিথেন থাকে, 7% ইথেন থাকে, 6% প্রোপেন থাকে, 4% বিউটেন এবং আইসোবিউটেন থাকে, আর 3% থাকে প্যান্টেন, ঠিক আছে? আমাদের এখানে কি বলছে, ইথেন বলছে। ইথেন কত থাকে, এটা ইথেন কোনটা, এই যেটা 7%। তো আনসারটা কোনটা হবে, 7% হবে, এটা হবে, ঠিক আছে? আর 3% কি, এটা হবে প্যান্টেন। 4% কি হবে, তোমার বিউটেন হবে। 6% কোনটা হবে, প্রোপেন হবে, ঠিক আছে? আচ্ছা, তো নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ। প্লাস সিকিউ, তোমাদের সৃজনশীলের জন্য কি এটা জানতে হবে। এটা হচ্ছে কি, তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে? তোমাদের সৃজনশীল এরকম বলবে যে একটা যৌগ দিয়ে বলবে, একটা অ্যালকিন বা অ্যালকাইন একটা যৌগ দিয়ে বলবে যে যৌগটা এ যৌগটা অসম্পৃক্তটা এটার প্রমাণ করো, এরকম কিছু বলবে, ঠিক আছে? গ বা ঘ নম্বরে দিব। আমরা এমসিকিউর জন্য দেখি এখন বিক্রিয়াটা। আমাদের যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কয়টা আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, তাই না? অসম্পৃক্ত হাইড্রোকার্বন কয়টা আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে অসম্পৃক্ত। এটা কি করে, তোমার অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। এদের জন্য কয়টা পরীক্ষা আছে, এই অসম্পৃক্ততার জন্য তোমার ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা একটা আছে, একটা আছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা, ঠিক আছে? আমরা এই দুইটাই দেখি এখন। দেখো, ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে মনে করো যে আমি কি নিলাম, আমি একটা অ্যালকিন নিলাম। কি নিলাম, আমি ইথিন নিই, সবচেয়ে সহজ অ্যালকিনটা ইথিন নিই। CH2 এটা কি, এটা হচ্ছে ইথিন। এই ইথিনের সাথে যখন ব্রোমিন যোগ করব, কিসের উপস্থিতিতে, CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, তাই না? এটা যখন করব তখন কি হবে, তোমার CH2 বন্ড, CH2 বন্ড, এই সি এর সাথে একটা বিয়ার যোগ হবে, এই সি এর সাথে একটা বিয়ার যোগ হবে, ঠিক আছে? এই যে এই বিয়ারটা কি ছিল, তোমার লাল বর্ণ ছিল, আর এখানে এসে কি হয়ে যাবে, তোমার বর্ণহীন হয়ে যাবে। এরই মাধ্যমে কি করতে পারি আমরা, এই যে অ্যালকিনটা যে তোমার অসম্পৃক্ত, এটা আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে? এই যে লাল বর্ণ থেকে বর্ণহীন হয়ে গেল এরকম। আর এই যে যৌগটার নাম কি হবে ভাইয়া, এই যৌগটার নাম হবে 1,2-ডাই ব্রোমো ইথেন, 1,2-ডাই ব্রোমো ইথেন। তো আমরা এই যে প্রথমটা ব্রোমিন দ্রবণটা দেখলাম, ঠিক আছে? এখন আমরা বেয়ার দ্রবণটা দেখি। বেয়ার দ্রবণটাতে আমরা কিভাবে ইথিন নিলাম, এই ইথিনের সাথে আমরা কি করবো, পানি মেশাবো এবং এই যেটা জায়মান অক্সিজেন মেশাবো। এই জায়মান অক্সিজেন, এটাকে বলা হয় জায়মান অক্সিজেন। এবং কিসের উপস্থিতিতে, KMnO4 এবং কি থাকে, কস্টিক পটাশ বা কস্টিক সোডা বলা হয়ে থাকে, তাই না? এটাকে কস্টিক পটাশ বলা হয়ে থাকে। আর কস্টিক সোডা কোনটা,
কস্টিক সোডা হইতেছে হ্যাঁ NaOH, এটাকে বলা হয় কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশও বলা হয় থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যখন এই যে KMnO4 আছে না, এই যে KMnO4, এটা হচ্ছে কি গোলাপি বর্ণ, এটা হচ্ছে কি গোলাপি বর্ণ। তখন এই যে যখন বিক্রিয়া দিবে তখন কি হয়ে যাবে, তখন এই যে CH2 এই কার্বনের সাথে এটা OH যুক্ত হবে, এই কার্বনের সাথে এটা OH যুক্ত হবে, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, এই যে গোলাপি বর্ণটা কি হয়ে যাবে, এখানে বর্ণহীন হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। এবং এই যে যৌগটার নাম কি, ইথিলিন গ্লাইকল। তোমাদের এই যৌগটা দেওয়া আছে, কিন্তু এই যে বিক্রিয়াটাকে বেয়ার পরীক্ষা বলে নাম দেওয়া নাই, তো এটার এই বিক্রিয়ার নাম কি, বেয়ার পরীক্ষা, ঠিক আছে। তো আমার এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুইটা দেখলাম আমরা, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা দেয়, তোমার অ্যালকিন এবং অ্যালকাইন দেয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরেকটা জানি, এই যে অ্যালকিন একটা সংকেত আকারে দিছে, তাদের মূলক আকারে দিছে, ঠিক আছে, সাধারণ সংকেত হিসেবে দিছে। তো আমরা অ্যালকিনের সংকেত কি জানি, অ্যালকিনের সংকেত অ্যালকিনের সংকেত কি, CnH2n, আর অ্যালকেনের সংকেত কি, CnH2n-2, আর অ্যালকেন হলে কি CnH2n+2, তাই না। তো দেখো আমরা এখানে মিলাই, আমরা এই যে এই শর্ত, এটাও কি দিবে তোমার ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিবে, এটাও কি দিবে বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিবে, যে কোনো একটা দিতে পারে। তো দেখো এখানে C3H8 3 দুগুণা 6, কার্বন যত হবে হাইড্রোজেন তার সাথে কি আছে, দ্বিগুণ আছে, তবে এটা কি, এটা হচ্ছে অ্যালকেন, এটা কি, এটা হবে না, তাহলে এটা হবে না, অ্যালকেন এটা। এবার দেখো এই যেটা C3H8O, এটা হইতে পারে তোমার অ্যালকোহল হইতে পারে অথবা ইথার হইতে পারে, এটা বিষয় না। আমার হওয়া লাগবে কি, আমার অ্যালকিন হওয়া লাগবে, অ্যালকেন হওয়া লাগবে, এটা তো হবে না। C3H8 এটাও হবে না। C2H4 দেখো, কার্বন যতটা আছে হাইড্রোজেন তার সাথে দ্বিগুণ আছে, দেখো এই যে কার্বন যতটা থাকবে, N দিয়ে কি বোঝায়, কার্বন সংখ্যা বোঝায়, কার্বন যতটা আছে হাইড্রোজেন দ্বিগুণ থাকলে কি, তাকে আমরা কি বলি, অ্যালকিন বলি। আর যদি কার্বন যতটা থাকবে তার দ্বিগুণের চাইতে যদি 2 কমে, সেটাকে আমরা কি বলি, অ্যালকাইন বলি। আর কার্বন যতটা থাকবে তার দ্বিগুণ, হাইড্রোজেন তার দ্বিগুণের চাইতে যদি দুইটা যদি বেশি থাকে, সেটাকে আমরা কি বলি, অ্যালকেন বলি। তো এখানে কি আছে, C2H4, 2 এর দ্বিগুণ কত, 4, তো এটা কি হবে, অ্যালকিন হবে না, আর এটা হবে আনসার। বুঝতে পারছো, এটা হবে কি আনসার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। তাহলে 3 নম্বরে দেখি, কেরোসিন ও মোমের মূল উপাদান কি, কেরোসিন ও মোমের মূল উপাদান কি দেখি, সালফার না, সালফার না, কেরোসিন ও মোমের মূল উপাদান কি, সালফার, এটা হবে না। হাইড্রোকার্বন, হ্যাঁ হাইড্রোকার্বন হইতে পারে। কার্বোহাইড্রেট, আচ্ছা এই যে হাইড্রোকার্বন এবং কার্বোহাইড্রেটের মধ্যে পার্থক্যটা কি, এটা কি তোমরা জানো, হাইড্রোকার্বন কি এবং কার্বোহাইড্রেট কি। দেখো এই যে তোমাদের যে জীবাশ্ম অধ্যায়টা, এটা হাইড্রোকার্বনের উপরেই বিশেষ মানে ভিত্তি করে তোমাদের হাইড্রোকার্বন নিয়ে করা হয়েছে এটা, ঠিক আছে, তোমাদের যে জীবাশ্ম অধ্যায়টা। তাহলে দেখো এই যে হাইড্রোকার্বন মানে কি, কার্বন এবং হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন মিলে যে যৌগটা গঠন করে সেটাকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে কার্বোহাইড্রেট মানে কি ভাইয়া, কার্বোহাইড্রেট মানে হচ্ছে এখানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে, বুঝতে পারছো। হাইড্রোকার্বন, হাইড্রোজেন যোগ কার্বন, হাইড্রোজেন যোগ কার্বন। কার্বোহাইড্রেট, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, মানে এখানে অক্সিজেনটা কি থাকে, বাড়তি হিসেবে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি হবে, কেরোসিনের মূল উপাদান কি, হাইড্রোকার্বন। আমাদের অধ্যায়ে যেহেতু কেরোসিনের মোম দেওয়া আছে, আমাদের হাইড্রোকার্বনই হবে, ঠিক আছে। আচ্ছা, বোঝার টেকনিক। আচ্ছা, এবার দেখো CH এর জলীয় দ্রবণকে নিম্নচাপে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়। তার আগে আমরা জেনে নেই এই যে এটাকে কি বলে, H-CH, এটাকে কি বলে, এটাকে বলে মিথানেল। মিথানেল বা ফর্মালডিহাইড, এটাকে কি বলে, মিথানেল বা ফর্মালডিহাইড বলা হয়। তো তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে, দেখো একেবারে পলিমারকরণের মনে আগের দিকে লেখা আছে, দেখো এই যে মিথানেল বা ফর্মালডিহাইডকে জলীয় দ্রবণকে নিম্নচাপে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, ডেরালিন উৎপন্ন হয়, ডেরালিন উৎপন্ন হয়। দেখো আরেকটা, এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, ডেরালিনের মনোমার কি, এটা কিন্তু আসছে বোর্ড প্রশ্নতে মনে আসছে, ডেরালিনের মনোমার কি, তখন কি হবে, এই যে মিথানেল হবে,
ঠিক আছে, তোমরা এই আনসারটা বুঝতে পারলাম, ডেরাল। ঠিক আছে, আচ্ছা এই দেখো ভাই তোমার এই যে টেফলন আছে, পিভিসি আছে, পিভিসির পুনরূপ কি? পলি ভিনাইল ক্লোরাইড বলা হয়। ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড বলা হয়। যে পিভিসি, এই যে পিভিসি পাইপ আছে না, পাইপের যে পাইপগুলা আমার কাছে আছে, এই যে এগুলা, এই যে পাইপগুলা, এগুলো হচ্ছে পিভিসি পাইপ। ঠিক আছে, এগুলো হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এগুলোতে তৈরি। এরপরে দেখো এই যে টেফলন আছে, টেফলন এই যে আমরা যে এই যে পাইপের মধ্যে যে সাদা কালারের এগুলো যে দেই না, এগুলো হচ্ছে কি টেফলন। ঠিক আছে, আচ্ছা তো আমরা আশা করি এগুলো বুঝতে পারলাম। তো এখন দেখো আমরা 5 নম্বর প্রশ্ন কি দেখতেছি, দেখো CaC2 মানে কি ক্যালসিয়াম কার্বাইড, এটাকে কি বলা হয়? ক্যালসিয়াম কার্বাইড যোগ H2O, আর একটা বিক্রিয়া কি উৎপন্ন তৈরি হয়েছে, এ তৈরি হয়েছে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়ার এই যৌগ কোনটা? দেখো এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করা যায়? অ্যালকেন উৎপন্ন করা যায়। তোমাদের বইয়ে দেওয়া আছে একটা বিক্রিয়া, বিক্রিয়াটা লিখে গুগল কি বিক্রিয়া দেওয়া আছে সেটা লিখতেছি। ক্যালসিয়াম কার্বাইড যোগ পানি দিলে কি তৈরি হবে তোমার? এই যে C2H2, বা এটাকে এই যেরকম লেখা যায়, এরকমও লেখা যায়, যোগ কি হবে? CaOH2 তৈরি হবে। ঠিক আছে, এখন এই যে এটাকে কি বলা হয়? এই যে অংশটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যালকাইন, বা এটাকে বলা হয় কি থেকে ইথাইন, ইথাইন বা অ্যাসিটিলিন, এটাকে ইথাইন বা অ্যাসিটিলিন বলা হয় থাকে। ঠিক আছে, তো আমাদের আনসারে কি হবে? এই যে C2H2 মানে কি এই দুইটা সেম আর কি, C2H2 এখানে যে আমি একটা লিখে দিই, তোমাদের কনফিউশন সৃষ্টি হবে। তাহলে এটা তৈরি হইতেছে আর একটা তৈরি হইতেছে, এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইনটা তৈরি হইতেছে। ঠিক আছে, তো আমাদের কি আছে এখানে? C2H2 হবে, আমাদের 1 নম্বরটা হবে আনসার। ঠিক আছে, C2H4 এটা মানে কি? এটা মানে হচ্ছে ইথিন, এটা মানে কি? এটা মানে হচ্ছে ইথিন, এটা মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বন কোথায় থাকে? চুনা পাথরে থাকে। এটা হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব? এখন আমরা আমাদের বইয়ের যে যত বিক্রিয়াগুলো আছে, জৈব রসায়ন যে শেষের দিকে বিক্রিয়া আছে না, অ্যালকেন প্রস্তুতি, অ্যালকিন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি, অ্যালডিহাইড প্রস্তুতি, ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি, এগুলো আছে না, সবগুলো বিক্রিয়াকে কি করবো আমরা এখন একটা স্লাইডের মধ্যে দেখবো। ঠিক আছে, তো এই যদি বিক্রিয়াগুলো যদি তোমরা যদি একটু কষ্ট করে যদি মনে রাখতে পারো, তোমাদের MCQ সহজ হবে, সৃজনশীল গহ নম্বর তোমরা করতে সহজ হবে। ঠিক আছে, সবার চাইতে তোমরা এগিয়ে যাবা। তো একটু কষ্ট হলেও এগুলো তোমরা করবা। ঠিক আছে, যে নিয়মটা দেখাইতেছি, তোমরা শুরু করি। আমরা দেখো আমরা এটাকে কি করলাম? আমরা এটাকে মুছাই দিই, এদিকে জায়গা লাগবে। আচ্ছা দেখো আমরা প্রথমে কি করলাম? আমরা এই যে এটাকে নিব, এই যে ইথাইনকে, এই ইথাইনকে কি করবো আমরা? ইথাইন থেকে আমরা কি সৃষ্টি করবো? আমরা এই ইথাইনকে যদি আমি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট যদি দেই, সেটা কি সৃষ্টি হবে? তোমার অ্যালকিনের সৃষ্টি হবে, CH2 ডবল বন্ড CH2, অ্যালকিন সৃষ্টি হবে। এখন এই যে অ্যালকিনের সাথে আমরা যদি হাইড্রোজেন H2 যদি যোগ করি এবং প্রভাবক হিসেবে নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দেই, সেটা কি কিসে পরিণত হবে? অ্যালকেনে পরিণত হবে, অ্যালকেনে পরিণত হবে। ঠিক আছে, এখন আমার এই যে অ্যালকাইন, এই অ্যালকাইন থেকেও কিন্তু অ্যালকেন প্রস্তুত করা যায়। এটা যোগ করব, 2H2 যোগ করব, এবং কোন প্রভাবক থাকবে? নিকেল প্রভাবক থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বুঝতে পারছো? নিকেল প্রভাবক 180 থেকে 200 আমরা কি করতে পারি? অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ইথাইন, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন, এটা হচ্ছে অ্যালকিন, আর এটা হচ্ছে কি? ইথেন, অ্যালকেন। আচ্ছা এখন এই যে অ্যালকেনকে আমরা যখন কি করব? আমরা X2 যোগ করব। X2 মানে কি বোঝায়? হ্যালোজেন গ্রুপ। এই হ্যালোজেন গ্রুপের মধ্যে কি কি আছে?
ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, এটাকে কি বলা হয় থাকে X2 বলা, মানে হাইড্রোজেন গ্রুপ বলা হয় থাকে। আমি যখন X2 যোগ করবো সেটা কিসে পরিণত হবে, তোমার CH2X, এটাকে কি বলা হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, এক্স থাকে কি বলা হয় অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। তো আমরা এটা কি বলবো ইথাইল হ্যালাইড বলবো, এটাকে আমরা কি বলবো ইথাইল হ্যালাইড বলবো, ইথাইল হ্যালাইড, ইথাইল হ্যালাইড বলবো, ঠিক আছে, ইথাইল হ্যালাইড বলবো। আচ্ছা এখন এই যে অ্যালকাইল হ্যালাইড আছে এটাকে আমি কি করব, অ্যালকাইল হ্যালাইডকে আমি কি করব, আমি NaOH NaOH মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। আর আরেকটা কি করব, আরেকটা করব NaOH ALC, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহল দ্রবণ। কি করলাম আমি এই যে ইথাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিলাম একদিকে, আর একদিকে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দিলাম তোমার অ্যালকোহল দ্রবণ। যখন জল দিলে একটা শর্টকাট আছে, এটা জল দিলে নল হয়। দেখো একইউ মানে কি অ্যাকুয়াস না, অ্যাকুয়াস মানে কি জলীয় দ্রবণ। তাহলে জল দিলাম কি হবে, কি তৈরি হবে, নল তৈরি হবে। নল মানে কি জানা হয়েছে অ্যালকোহল তৈরি হবে। মনে রাখো যখনই আমরা অ্যালকাইল হ্যালাইডকে জল দিব সেটা কি তৈরি হবে, নল তৈরি হবে, মানে কি অ্যালকোহল তৈরি হবে। তাহলে ইথাইল হ্যালাইডকে আমরা কি দিছি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিছি, তাহলে অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে CH2OH, এটাকে কি বলা হয় ইথানল বলা হয়। এটাকে কি বলা হয় ইথানল, ইথানল সৃষ্টি হইল, ঠিক আছে, অ্যালকোহল তৈরি হলো। আর এই যে আমি যে অ্যালকোহলের দ্রবণ দিলাম তাহলে কি সৃষ্টি হবে, এখানে অ্যালকিন সৃষ্টি হবে। এখানে কি সৃষ্টি হবে অ্যালকিন, CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিন সৃষ্টি হলো, ঠিক আছে। আচ্ছা এখন মনে রাখো এই যে আছে না এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলকে আমি যদি কি করি, আমি যদি জার্মান অক্সিজেন দিই, আমি যদি জার্মান অক্সিজেন দিয়ে যদি জারিত করি কিসের উপস্থিতিতে K2Cr2O7 এবং H2SO4। K2Cr2O7 মানে কি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি যদি জারিত করি কি সৃষ্টি হবে, অ্যালডিহাইড সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে, অ্যালডিহাইড। এটাকে কি বলা হয় ইথানেল বলা হয়। কি বলা হয় ইথানেল, মানে কি অ্যালডিহাইড। আমরা আবার কি করলাম, আমরা এটাকে আবার জারিত করব। এই ইথানলকে আবার কি করব, আমরা জারিত করব। জারিত করব কিসের উপস্থিতিতে, K2Cr2O7 এবং H2SO4, মানে সেম জিনিসই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা যদি অ্যালডিহাইডকে জারিত করি কি সৃষ্টি হবে, অ্যাসিড তৈরি হবে, ফ্যাটি অ্যাসিড সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে, ফ্যাটি অ্যাসিড সৃষ্টি হবে, CH3COOH, এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড সৃষ্টি হবে, ঠিক আছে। এখন দেখো এই যে ইথানোয়িক অ্যাসিড আছে না, এই যে ইথানোয়িক অ্যাসিড, এটাকে আমি কি করলাম, এটাকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, প্রভাবক হিসেবে কি দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। তাহলে কি সৃষ্টি করবে, সৃষ্টি করবে হইতেছে CH3COONA। এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয় তোমার ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড বলা হয়। এটাকে কি বলা হয়, এই যে সোডিয়াম, এটাকে বলা হয় ইথানয়েড, ঠিক আছে। এটাকে আবার আমরা কি করব, এটাকে আমরা আবার করব এটাকে আমরা আবার কি করব, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম দ্রবণ, হ্যাঁ OH, এবং কি করবো এখানে সোডালাইম দিব। সোডালাইম দিলে কি হবে, এখানে সোডালাইম দিলে সৃষ্টি হবে তোমার কি সৃষ্টি হবে, এই যে CH4 প্লাস Na2CO3, ঠিক আছে। দেখো এখানে কি হইতেছে তোমার 2 কার্বনের সোডিয়াম ইথানয়েড থেকে কি হলো 1 কার্বনের অ্যালকেন সৃষ্টি হলো,
বুঝতে পারছো? তো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে কি বলা হয়ে থাকে? এই বিক্রিয়াকে বলা হয়ে থাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তোমাদের সিকিউ জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, আমরা কি করলাম? আমরা এই যে অ্যাসিড থেকে কিন্তু আমরা অ্যালকেন সৃষ্টি করে ফেললাম। ঠিক আছে, আমরা এতটুকু তো জানি। এখন আমরা কি করব? এখন আবার এই যে তোমার কি আছে, এই যে অ্যালকিন সৃষ্টি হলো, এই যে অ্যালকিন সৃষ্টি হলো, এই অ্যালকিন থেকে কি সৃষ্টি হতে পারে? তোমার অ্যালকোহল সৃষ্টি হতে পারে। এই অ্যালকিন থেকে কি সৃষ্টি হতে পারে? অ্যালকোহল সৃষ্টি হতে পারে। দেখো এই যে অ্যালকোহল থেকে অ্যালকিন আমি কীভাবে সৃষ্টি করবো? যখন সালফিউরিক অ্যাসিড দেব, অ্যালকোহলকে আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রভাবে কী করতে পারি? আমরা অ্যালকিন সৃষ্টি করতে পারি। আবার এই যে অ্যালকিন থেকে আমি কি করতে পারি? আমি অ্যালকোহলও সৃষ্টি করতে পারি। আমি অ্যালকিন দিয়ে কী করতে পারি? অ্যালকোহলও সৃষ্টি করতে পারি। এখানে কী করতে হবে? আমার পানি যোগ করতে হবে এবং কত তাপমাত্রা দিতে হবে? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 ATM চাপে আমি কী করতে পারি? আমি অ্যালকিন থেকে অ্যালকোহল সৃষ্টি করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আবার এই যে অ্যালকিন আছে না, এই যে অ্যালকিন, এই যে অ্যালকিন, এই অ্যালকিন থেকে কি করতে পারি? আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। দেখো অ্যালকাইল হ্যালাইড কখন তৈরি হবে? অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড কখন তৈরি হবে? যখন আমি কি করব? HX এবং কিসের উপস্থিতিতে? H2O2। ঠিক আছে, এটাকে কি, এই বিক্রিয়াকে কি বলা থাকে? বিপরীত মার্কনিকভ বলা থাকে। আমরা একটু পরে দেখবো বিপরীত মার্কনিকভ বিক্রিয়া কি, বিপরীত মার্কনিকভ বিক্রিয়া কি। তোমাদের এই নামগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া না, কিন্তু বিক্রিয়াগুলো দেওয়া আছে। আমাদের নাম সহ বিক্রিয়া আমরা জানবো। ঠিক আছে, তো দেখো আমরা এখন অ্যালকিনকে কি করলাম? হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে আমরা কি করলাম? আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। ঠিক আছে, এখন আবার এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে আবার কি করতে পারি? এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি করতে পারি? আবার অ্যালকিনও তৈরি করতে পারি। আমরা কি করতে পারি? আবার অ্যালকিনও তৈরি করতে পারি। কিসের উপর ভিত্তি করে? তোমার এই যে এটা তো দেওয়া আছে, এটা আমরা দিয়ে দিছি। এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে যে আমি যে অ্যালকিন তৈরি করবো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ALC অ্যালকোহল দ্রবণে দিয়ে আমরা কি করতে পারি? আমরা অ্যালকিন সৃষ্টি করতে পারি। তো ঠিক আছে, আচ্ছা এখন এই যে অ্যালকিন থেকে আমি এটাই বলতে চাইছিলাম, এই অ্যালকিনের কি আছে? একটা পলিমারকরণ বিক্রিয়া আছে। অ্যালকিনের কি আছে? এটা পলিমারকরণ বিক্রিয়া আছে। এটা হচ্ছে 1000 ATM চাপে, 1000 ATM চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে কিসে পরিণত হয়? সে কিসে পরিণত হয়? এই যে পলিথিন পরিণত হয়। এবং এই যে বিক্রিয়াটাকে কি বলা থাকে? পলিমারকরণ বিক্রিয়া। এটাকে কি বলা থাকে? পলিমারকরণ বিক্রিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে ভাইয়া, তো বুঝতে পারছো? দেখো আমরা আবার দেখি, এই যে প্রথমে আমার ক্যালসিয়াম কার্বাইড এবং পানির সাথে মিশিয়ে কি করলাম? আমি অ্যালকাইন তৈরি করলাম বা ইথাইন বা অ্যাসিটিলিন তৈরি করলাম। এখন এই যে ইথাইনকে প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে আমি করতে পারি অ্যালকিন তৈরি করতে পারি, বা এটাকে ইথিন তৈরি করলাম আর কি, অ্যালকিন তৈরি করলাম। এই অ্যালকিনকে আমি 2টা হাইড্রোজেন অণু যোগ করে কি করতে পারি? H2 যোগ করে এবং কিসের উপস্থিতিতে? নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি অ্যালকেন তৈরি করতে পারি। এই যে ইথেন তৈরি করতে পারি। আবার এই যে আমি অ্যালকাইন থেকে আবার ইথেনও তৈরি করতে পারি, মানে অ্যালকেন তৈরি করতে পারি। অ্যালকাইন থেকে আবার কি করতে পারি? অ্যালকেনও তৈরি করতে পারি। এই যে 2H2 যোগ করলাম এবং কিসের উপস্থিতিতে? নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কি করতে পারি? অ্যালকেন প্রস্তুত করতে পারি। বোঝা গেল? আচ্ছা এখন এই যে অ্যালকেন, এই যে অ্যালকেন, এই অ্যালকেনকে কি হ্যালোজেন গ্রুপ যোগ করবো। হ্যালোজেন গ্রুপ কোনগুলা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এইগুলো যোগ করে আমি যে কোনোটা হইতে পারে। এগুলো যোগ করলে আমি কিসে পরিণত করবো? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, যেহেতু ওখানে ইথেন আছে, ইথাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, ইথাইল হ্যালাইড। বুঝতে পারছো? আচ্ছা এখন এই যে অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের আমি যদি জলীয় দ্রবণ দিই, একই মানে কি বোঝায়? জলীয় দ্রবণ বোঝায়। যদি জলীয় দ্রবণ দেয়, জল দিলে নল সৃষ্টি হবে। নল মানে কি? অ্যালকোহল সৃষ্টি হবে।
জল দিলে নল সৃষ্টি হবে, নল মানে কি অ্যালকোহল সৃষ্টি হবে। দেখো ইথাইল হ্যালাইডকে জল দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডে জল দিলাম, ইথানল সৃষ্টি হইল, বুঝতে পারলো। আর এদিকে দিলাম অ্যালকোহল দ্রবণ দিলাম, কি সৃষ্টি হবে, অ্যালকিন সৃষ্টি হবে। অ্যালকাইল ইথাইল হ্যালাইডের অ্যালকিন কি ইথিন, এই যে ইথিন, ইথিন সৃষ্টি হলো, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এই যে ইথিন থেকে আবার অ্যালকাইল হ্যালাইড বানানো যায় কিসের উপস্থিতিতে, হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়। তাহলে আমরা এটাও জানলাম। এরপরে আবার দেখো এই যে অ্যালকিন, আচ্ছা অ্যালকিনটা বুঝলাম। এরপর দেখো এখানে যে আমার যে অ্যালকোহলটা সৃষ্টি হইলো, এই যে অ্যালকোহলটা সৃষ্টি হইলো, এই যে অ্যালকোহলটা সৃষ্টি হইলো, এটাকে যদি আমি যদি জার্মান অক্সিজেন দ্বারা যদি আমি যদি জারিত করি, তাহলে কিসে পরিণত হবে, কিসের উপস্থিতিতে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি যদি জারিত করি, সেটা কি হবে, অ্যালডিহাইডে পরিণত হবে। অ্যালডিহাইড মানে এটা কি, কোন অ্যালডিহাইড, ইথানল অ্যালডিহাইড, ঠিক আছে। আবার এই যে অ্যালডিহাইডকে আমি যদি আবার যদি জারিত করি, কিসের উপস্থিতিতে, সেম পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি যদি জারিত করি, সেটা কিসে পরিণত হবে, অ্যাসিডে পরিণত হবে বা ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে, ঠিক আছে। আবার এই যে অ্যাসিডকে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি মিশাই, সেটা কিসে পরিণত হবে, সোডিয়াম ইথানয়েডে পরিণত হবে। এটাকে কি বলা হয়, এই যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েড। আবার এই যে সোডিয়াম ইথানয়েডকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডালাইমের সাথে যদি বিক্রিয়া করে, সেটা কিতে পরিণত হবে, সেখান থেকে মিথেন তৈরি হবে, মানে অ্যালকেন সৃষ্টি হবে। এটা কি এক ধরনের অ্যালকেন। এটা কি সৃষ্টি হইলো, এটা হলো অ্যালকেন। এই যে অ্যালকেন সৃষ্টি হলো, তাই এই যে বিক্রিয়া কি বলে থাকে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়ে থাকে। তোমাদের বইয়ে দেখো এগুলো কিন্তু আছে। এরপরে দেখো আমার এদিকে কি সৃষ্টি হইলো, আমাদের এদিকে কিন্তু অ্যালকোহল আছে। এই অ্যালকোহল থেকে আমি আবার অ্যালকিন সৃষ্টি করতে পারি, আবার অ্যালকিন থেকে আবার অ্যালকোহলও সৃষ্টি করতে পারি। কীভাবে পারি, দেখো আমি যখন অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড দিয়ে চালনা করবো, তখন কিসে পরিণত হবে, অ্যালকিনে পরিণত হবে। এই নীল অংশটা দেখো, ঠিক আছে। আবার এই যে অ্যালকিনকে যখন আমি পানির সাথে যখন মিশাবো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 60 atm চাপে, তখন সে কিসে পরিণত হবে, অ্যালকোহলে পরিণত হবে, বোঝা গেল। আবার এই যে অ্যালকিনের একটা পলিমারকরণ বিক্রিয়া আছে না, তোমাদের বইয়ের শেষের দিকে দেখো পলিমারকরণ বিক্রিয়া দেওয়া আছে 1000 atm চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সে কিসে পরিণত, এই ইথেনগুলো মিলে কি তৈরি করে, পলিথিন তৈরি করে। আর এই বিক্রিয়াকে কি বলা থাকে, পলিমারকরণ বিক্রিয়া বলা হয়ে থাকে, বোঝা গেল। আচ্ছা আশা করি আমরা এটা বুঝতে পারছি। না বুঝলে ক্লাসটা আবার তোমরা আবার দেখবা, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো আমাদের 6 নম্বর প্রশ্নে কি বলছে, পিভিসি এর মনোমার কোনটি। পিভিসি মানে কি, পলিভিনাইল ক্লোরাইড, তাই না। দেখো পিভিসি এর মনোমার কোনটা, মানে CH2 দেওয়া আছে। আচ্ছা এই যে চারটা দেখো, এটা সলভ করা আছে। এটা সলভ করার আগে আমরা এই চারটা দেখো, তোমাদের বইয়ের পিছনের দিকে দেখো এর মানে চার্ট দেওয়া আছে। এই চারটাকে তোমরা কি করবো, 10 স্টার দিও। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, এটা মুখস্থ টাইপের হলেও তোমাদের এখান থেকে প্রশ্ন প্রতিবারই আসে, ঠিক আছে। আচ্ছা তো দেখো এই যে এদিকে পলিমার দেওয়া আছে, এদিকে মনোমার দেওয়া আছে, এদিকে ব্যবহার, তাদের ব্যবহারগুলো দেওয়া আছে। প্রথমে দেখি এই যে পলিথিন, পলিথিনের মনোমার কোনটা, ইথিন। CH2 মানে কি, ইথিন। আর এই যে পলিথিন কিসে ব্যবহার করা হয়, প্লাস্টিক ব্যাগ, শীতে ব্যবহার করা হয়। পলিপ্রোপিন, এই পলিপ্রোপিনের মনোমার কোনটা, এই যে এটা হচ্ছে প্রোপিন। পলিপ্রোপিন, পলিথিন, পলিযুগ ইথিন শর্টকাট বলতেছি, পলিযুগ প্রোপিন, ঠিক আছে। পিভিসি, এই যে পলিভিনাইল ক্লোরাইড, এটার মনোমার কোনটা, ক্লোরোইথিন, পলিভিনাইল ক্লোরাইড আছে, তার মানে কি থাকবে, ক্লোরোইথিন থাকবে, ঠিক আছে। আচ্ছা নাইলন 6, এটার মনোমারটা মনে রাখা লাগবে। আচ্ছা বলতেছি এটা টেফলনের এটা কি, এটা হবে কি, এটা কি হবে, এটা হবে তোমার নামটা কি হবে, পলিটেট্রাফ্লুরোইথিন, লিখে দিই, পলিটেট্রাফ্লুরোইথিন, ঠিক আছে। আচ্ছা এখন এই যে নাইলনের যে সংকেতটা বা এটা আমরা জানার জন্য একটা শর্টকাট আমরা ব্যবহার করতে পারি। কীভাবে ব্যবহার করতে পারি, দেখো প্রথমে কি করলাম, প্রথমে আমি একটা NH দিলাম, NH দিয়ে আমি কি করলাম, এদিকে CH2
সিক্স দিলাম, আবার সেমভাবে কি করলাম আমি এটা NH দিলাম, ঠিক আছে, NH দিলাম, একটা বন্ড দিলাম, CH2 6 দিলাম, আবার NH দিলাম, আবার কি করলাম এটা CO দিলাম, ঠিক আছে। আচ্ছা এতটুকু বুঝলাম, CO দিলাম, আবার এই যে CH2 এটা দিলাম, CH2 এখানে কত ছিল 6 ছিল, এখানে 2 কমা দেবো, 2 কমাই দিব, 4 হলো, 4 হলো, এরপর আবার এই যে COটা দিলাম, বন্ড CO, ঠিক আছে। দেখো এই যে NH দিলাম, প্রথমে NH দিলাম, CH2 6 দিলাম, এরপরে আবার কি করলাম, আবার NH কে আবার রিপিট করলাম, NH দিলাম, এবার একটা CO দিলাম, কীটনমূলক দিলাম, এরপর আবার কি দিলাম, আবার এই যে CH2 দিলাম, যেহেতু 2বার পিছনে আছে এই কারণে 2 কমাই দিলাম, 4 হলো, এরপরে আবার কি হলো CO দিলাম, এই COটাকে আবার রিপিট করলাম। এবার একটু টেকনিক করে তোমরা মনে রাখতে পারো, কারণ সংকেতগুলো আসে। আচ্ছা এরপর টেফলনটা দেখলাম, তোমার এই যে PVCর উদাহরণ কি, পানির পাইপ, এই যে একটু আগে পানির পাইপ দেখাইলাম, এই যে পানির পাইপ। আচ্ছা এরপর দেখো নাইলনের মধ্যে কি ছিল, কৃত্রিম কাপড়, ব্রাশ, এটা আমাদের ব্রাশের যে ব্রাশ যে করি এই যে অংশগুলো হইতেছে কি তোমার নাইলন দিয়ে করা। এরপরে কি আছে তোমার টেফলন ননস্টিক পাত্র, এটা মনে রাখতে হবে, এবার টেনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো PVC এর মনোরম কোনটা, PVC মনোরম কোনটা, ক্লোরোইথিন কোনটায় আছে, দেখো 2 নম্বরটাই আছে। এটা কি হবে, এটা হবে তোমার পলিথিন, এটা হবে তোমার পলিথিন। আর এই যেটা এটা কোথায় হবে, CF2 এই দেখো CF2 এটা হবে টেফলনে, আর এটা কোথায় হবে PVC। আর এই যে পলিপ্রোপিন, এটা কোথায় হবে পলিপ্রোপিনে, পলিপ্রোপিনে হবে। আশা করি এটা বুঝতে পারছো। 7 নম্বর কি বলছে দেখো, গাজন প্রক্রিয়ায় নিচের কোনটি প্রস্তুত করা হয়। গাজন প্রক্রিয়া মানে কি, ফার্মেন্টেশন মানে কি, যে মদ তৈরি করে না, মদ, এটা যে গাজন প্রক্রিয়া মদ তৈরি করা হয়। তো মদ মানে কি অ্যালকোহল, মদের এটা কি অ্যালকোহল। তো অ্যালকোহল করে আসতে হবে ইথিন থেকে, এটা এটা হচ্ছে অ্যালকিন, এটা তো অ্যালকোহল না। ইথানল মানে কি অ্যালডিহাইড, ইথানল, হ্যাঁ এটা হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমরা সংকেত দেখিতে পারি কিনা। ইথিন মানে কি CH2 ডবল বন্ড CH2 এটা, আর ইথানল বলতে কি বোঝায়, CH3 বন্ড CHO বোঝায়। ইথানল বলতে কি বোঝায়, CH3 CH2OH। আশা করি বুঝতে পারছো, আনসার কোনটা হবে, ইথানল হবে। আচ্ছা এবার দেখো, ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটি। আমরা একটু আগে পড়ছিলাম না, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পানির সাথে মিশিয়ে অ্যালকাইন তৈরি করে, কি অ্যালকাইন তৈরি করছে ভাই, ইথাইন। দেখো এই যে CH এটাকে কি বলা থাকে, এটাকে বলা হয় ইথাইন, বা একটা নাম বলছিলাম, কি বলছিলাম, অ্যাসিটিলিন। এই অ্যাসিটিনটা কি হয়, ফল পাকাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা তো অ্যাসিটিনটা কি হবে, ফল পাকাতে ব্যবহার করা হয়। ফরমালিন মানে কি, ফরমালিনটা কি বলা হয়, এই যে মিথানল আছে না, মিথানলের সংকেত কি, মিথানলের সংকেত হচ্ছে H বন্ড CHO। এই মিথানলকে কি বলা থাকে, ফর্মালডিহাইডও বলা থাকে, এটা ফর্মালিন, এটাও মনোমার আর কি। এটা সোডিয়াম বেনজয়েট মানে কি, দেখো এই যে একটা বেনজিন, এই যে বেনজিন, এটাকে কি বলে থাকে বেনজিন। আমরা জানি এরকম দুইটা যুক্ত হলে নেফথালিন বলে, আমরা দেখছিলাম আমরা। তারপর দেখো এই যে এদিকে যখন কি হয়ে যাবে তোমার সোডিয়ামটা যোগ করে দেবো, আমি সোডিয়ামটা যোগ করে দেবো, তখন কি হবে, সোডিয়াম বেনজয়েট হয়ে যাবে এটা, তখন নামটা কি হয়ে যাবে, সোডিয়াম বেনজয়েট নামটা হয়ে যাবে। কস্টিক সোডা মানে কি NaOH, বা সোডিয়াম হাইড্রোক্সাইডকেও কি বলা থাকে, কস্টিক সোডা বলা থাকে। কস্টিক পটাশ মানে কি KOH মানে কি কস্টিক পটাশ বলা হয়, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলাম। নিচের কোনটি অ্যালকাইন, আমরা কি জানি, বিভিন্ন সংকেত জানি, CN H2N+2, এটা যদি হয় তখন আমরা কি বলি, অ্যালকেন। CN H2N, এটা হলে কি বলি আমরা, অ্যালকিন।
CnH2n -2 আমরা কি বলি অ্যালকাইন, অ্যালকাইন। ঠিক আছে, এখন এই যে অ্যালকাইন থেকে অ্যালকাইন কি মানে CnH2n+2 না, অ্যালকাইন থেকে যদি একটা যদি হাইড্রোজেন বাদ দিই আমরা কি বলি তাকে অ্যালকাইল গ্রুপ, CnH2n+1 অ্যালকাইল বলি। ঠিক আছে, আচ্ছা এবার এই যে অ্যালকাইলকে আমরা কি হিসেবে প্রকাশ করি, আমরা এটাকে আর বন্ড আর হিসেবে প্রকাশ করি, অ্যালকাইলকে আমরা কি হিসেবে প্রকাশ করি, আর হিসেবে প্রকাশ করি। আচ্ছা এখন দেখি এই যে এখন CnH2n+1 এর সাথে যখন OH যুক্ত হবে, OH যখন যুক্ত হবে তখন আমরা কি বলি তাকে অ্যালকোহল, অ্যালকোহল হবে। আবার এই যে CnH2n+1 CHO যুক্ত হবে তখন তাকে কি বলি আমরা অ্যালডিহাইড, অ্যালডিহাইড হবে। আবার এই যে CnH2n+1 COOH তখন তাকে আমরা কি বলি কার্বক্সিলিক অ্যাসিড বলি, কার্বক্সিলিক অ্যাসিড বলি, এগুলো মূলক, তাই না। আচ্ছা এরপরে দেখো, এরপরে কি আছে, এই যে তোমার এই সবগুলাকে কি হিসেবে লেখা যায় ভাইয়া, এই যে CN এটাকে কি হিসেবে লেখা যায়, একটা হিসেবে লেখা যায়। যেহেতু আমি অ্যালকাইল গ্রুপকে আমি আর দিয়ে প্রকাশ করতেছি তার মানে এটাকে আমি কি বলতে পারি আর বন্ড OH বলতে পারি। আর মানে কি বোঝায় CnH2n+1 কে বোঝায়, তাই না। আবার এখানে আমি লিখতে পারি আর বন্ড CHO লিখতে পারি অ্যালডিহাইডের বেলায়, বাইরে লিখতে পারি আর বন্ড COOH বোঝায়। এটাকে আর মানে তো অ্যালকাইল গ্রুপ বোঝায়, তাই না, তো অ্যালকাইলের সাথে তো CHO যোগ হইতেছে, আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা এখন কি লিখতে পারি, এখন কি আছে, এখন আছে হইতেছে তোমার এখন আছে হইতেছে তোমার কিটোন আছে, এটা মনে এবার দেখি আমরা এই যে আর বন্ড CO বন্ড আর যদি থাকে সেটাকে আমরা বলি কিটোন, আর বন্ড COO আর থাকলে আমরা বলি তাকে এস্টার, আর বন্ড O বন্ড আর থাকলে আমরা তাকে বলি কি ইথার। তো এতটুকু তোমাদের জানলেই হবে, এতটুকু তোমাদের জানলেই হবে। আবার বলি তাহলে CnH2n+2 থাকলে অ্যালকেন বলে, CnH2n থাকলে অ্যালকিন বলে, CnH2n-2 থাকলে অ্যালকাইন বলে, CnH2n+1 মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ গেলে তাকে অ্যালকাইল গ্রুপ বলে, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর বন্ড OH মানে কি, অ্যালকাইল গ্রুপের সাথে OH থাকলে অ্যালকোহল, অ্যালকাইল গ্রুপের সাথে CHO থাকলে অ্যালডিহাইড, অ্যালকাইল গ্রুপের সাথে COOH থাকলে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এরপরে এই যে আর বন্ড CO বন্ড আর মানে CO থাকলে কি কিটোন, COO আর থাকলে কি এস্টার, আর বন্ড O বন্ড আর থাকলে কি এটাকে ইথার বলে। তো আমাদের এখানে প্রশ্ন কি বলছে, কোনটি অ্যালকাইন, কোনটা অ্যালকাইন, অ্যালকাইন কোনটা হবে, এই যে অ্যালকাইন, এই যে এটা বলছে তাই না, এই যে অ্যালকাইন। তাহলে CnH2n-2 মানে কি কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চাইতে 2 কমবে। তো দেখো এখানে 6 দ্বিগুণ কত 12 থেকে 2 বেশি মানে কি এটা অ্যালকেন। এটা কোন শর্ত মানতেছে, CnH2n+2 এই শর্ত মানতেছে, তার মানে কি এটা হবে না, এটা হবে না। কার্বন সংখ্যা কত আছে 6টা আছে, 6 দ্বিগুণ কত 12, 6 দ্বিগুণা 12, এটা হচ্ছে কি অ্যালকিন, তার মানে এটাও হবে না। কার্বন সংখ্যা কত আছে 6 দ্বিগুণ কত 12, কারণ হাইড্রোজেন সংখ্যা 10 আছে, তো 12 থেকে 2 গেলে কত 10, দেখো কার্বনের দ্বিগুণের থেকে 2 কম আছে, তার মানে এটা অ্যালকাইন। তাহলে এটা দেখি কার্বন সংখ্যা কত আছে 6টা আছে, কারণ হাইড্রোজেন 13টা আছে, 6 দ্বিগুণ কত 12, 12 থেকে 1 কমছে, সরি 12 থেকে 1 বাড়ছে, মানে কি এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটা কি অ্যালকাইল হ্যালাইড, কারণ দেখো অ্যালকেন 6 দুগুণা কত 12, 12 থেকে 2 যোগ করলে কত 14, 14 মানে কি যদি C6H14 হইতো, দেখো এই C6H14 মানে কি এটা অ্যালকেন ছিল না, এখানে কি আছে একটা হাইড্রোজেন কম, 14 থেকে একটা হাইড্রোজেন কম 13 হইছে, মানে কি এটা অ্যালকাইল হ্যালাইড, এই যে আরটা। ঠিক আছে, তার মানে এটাও হবে না, আমাদের আনসার কোনটা হবে, গ নম্বরটা হবে। আশা করছি ভাইয়া আপনারা এগুলা বুঝতে পারছেন। তো এখন দেখো 10 নম্বর প্রশ্নে কি বলছে, সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে পার্থক্য। সমগোত্রীয় শ্রেণী, তো সমগোত্রীয় শ্রেণীর তোমাদের কিছু বৈশিষ্ট্য আছে না, তাদের রাসায়নিক ধর্মগুলো মিল থাকবে, এরপরে তাদের একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে, এরপরে কি ছিল
তারা তাদের পরস্পর একটার সাথে আরেকটা কি হবে, সমযোজী পরপর দুইটি সদস্যের মধ্যে কি থাকবে, মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। মিথিলিন মূলক বলতে কি বোঝায়, দেখো এই যে মিথেন আছে না, এই যে মিথেন CH মানে কি মিথেন, এই মিথেন থেকে যদি দুইটা হাইড্রোজেন যায়, দুইটা হাইড্রোজেন যদি বাদ যায় মানে কি থাকে, এই যে এরকম এরকম থাকে না, এই যে এটাকে বলা থাকে মিথিলিন মূলক। মিথেন থেকে দুইটা হাইড্রোজেন গেলে যা থাকে সেটাকেই বলা হয়ে থাকে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। ঠিক আছে, তো আনসারটা কোনটা হবে, 2 নম্বরটা হবে। আনসারটা কোনটা হবে, 2 নম্বরটা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এই যে অ্যালকেন থেকে, এই যে CH4 থেকে একটা হাইড্রোজেন গেলে বন্ড CH3, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যালকাইল গ্রুপ। এই যে CH3 আছে এটাকে কি বলা হয়, অ্যালকাইল গ্রুপ বলা হয়। তারপর এই যে এটা আছে, এই যে আর দিয়ে কি বুঝে, অ্যালকাইল গ্রুপ বুঝে। ঠিক আছে, আচ্ছা অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য কোনটা, অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য দেখো, আমরা কার্যকরী মূলক যে ভাগ করছিলাম আগের স্লাইডে যে দেখছিলাম, অ্যালকাইনের ক্ষেত্রে এরকম হয়, অ্যালকাইনের ক্ষেত্রে এই সংকেত, এরপরে অ্যালকিনের ক্ষেত্রে এই সংকেত, তাই না। আমরা অ্যালকেন দেখো আমরা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ভাগ করছিলাম। অ্যালকিন শ্রেণীর বেলায় কোন সংকেত আছে ভাইয়া, CnH2n। এদের নামকরণে কি সৃষ্টি হবে, নামকরণের শেষের দিকে ইন যুক্ত হবে। ইন মানে কি দেখো, এই যে আমরা কি পড়ছিলাম, আমরা কার্বন সংখ্যা 1 হইলে এগুলো পড়ছিলাম, এই নামকরণটা কার্বন সংখ্যা 1 হইলে কি বলে, মিথ বলে, তারপরে 2 হইলে ইথ, 3 হইলে প্রুপ, 4 হইলে বিউট, 5 হইলে প্যান্ট, 6 হইলে হেক্স, 7 হইলে হেপ্ট, 8 হইলে অক্ট, 9 হইলে নন, 10 হইলে ডেট। ঠিক আছে, এটা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। ঠিক আছে, এটা হচ্ছে মূল নামকরণ, মানে এটা এখান থেকে আমরা নামকরণগুলো দেখবো। এখন দেখো অ্যালকিনের বেলায় কি হবে, শেষের দিকে কি যুক্ত হবে, ইন যুক্ত হবে। দেখো মিথ যুগ ইন, মিথ যুগ ইন মিথিন, ইথ যুগ ইন ইথিন, প্রুপ যুগ ইন প্রুপিন। তারপরে মিথিন ইথিন, সরি এখানে একটা ভুল বলছি ভাই, এখানে একটা বিশাল বড় একটা ভুল হয়েছে। অ্যালকিনের বেলায় কি হয় না, কার্বন একটা দিয়ে অ্যালকিন হয় না, কার্বন একটা দিয়ে অ্যালকিন হয় না, অ্যালকিন অ্যালকান এগুলো কি হয় না, কার্বন একটা দিয়ে অ্যালকিন অ্যালকান হয় না। অ্যালকিনের বেলায় কার্বন 1 দিয়ে হয়, মিথেন আছে, কিন্তু অ্যালকিনের বেলায় মিথিন এরকম কিন্তু নাই। ঠিক আছে, মনে রাখবা অ্যালকিন এবং অ্যালকাইন কি হবে, ইথিন থেকে শুরু হবে, ইথেন থেকে শুরু হবে। ঠিক আছে, কার্বন 2 নম্বর থেকে শুরু হবে। আর তাহলে কি হবে, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন, এরকম নামকরণ আছে। তাহলে কি করছে দেখো, অ্যালকিনের দ্বিতীয় সদস্য কোনটি। এখন তুমি যদি মনে করো এই যে কার্বন 1 আছে, এটা দিচ্ছে কি মিথ। তুমি যদি অ্যালকিনের বেলায় এটা দিচ্ছে 1 নম্বর, এটা দিচ্ছে 2 নম্বর, তুমি দেখো ওখানে কি আছে, ইথ আছে। তুমি যদি ইথিনকে যদি দাগাই দাও, এই ইথিনকে যদি দাগাই দাও, বিশাল বড় একটা ভুল হবে, বিশাল বড় একটা ভুল হবে। কারণ দেখো অ্যালকিনের বেলায় কি নাই, অ্যালকেন নাই। এই যে কার্বন 1 দিয়ে শুরু হয় না অ্যালকিন শুরু হয় সবসময় কার্বন সংখ্যা 2 থেকে। তাহলে এখানে এটা কি হবে, ভুল হবে। তাহলে এই 2 নম্বরকে 1 ধরতে হবে, আর 3 নম্বরকে কি হতে হবে, 2 ধরতে হবে। তাহলে দেখো অ্যালকিনের দ্বিতীয় শ্রেণীর সদস্য কোনটা, প্রুপ যুগ ইন প্রোপিন, প্রুপ যুগ ইন প্রোপিন। বুঝতে পারছো, প্রুপ যুগ প্রোপিন হবে এটা। আচ্ছা এরপর দেখো পেন্টেন যৌগের স্ফুটনাঙ্ক বলছে, পেন্টেন যৌগের স্ফুটনাঙ্ক একটু মুখস্থ টাইপের প্রশ্ন, এটা একটু মুখস্থ রাখবা। এর আনসার কোনটা হবে, 36.1 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস। আর যদি জানতে চাও, এরপরে এই যে 133টা কোনটা, এটা হচ্ছে ইউরিয়া, আর 119টা কি সালফার। তোমাদের বইয়ের যে 2 নম্বর অধ্যায় আমার পদার্থের অবস্থা তেমন এগুলো দেওয়া আছে। 119টা কি সালফারের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। না এটা তো স্ফুটনাঙ্ক না, এগুলা হচ্ছে গলনাঙ্ক দেওয়া আছে।
ঠিক আছে, তাহলে পেন্টেন যৌগের স্ফুটনাঙ্ক কি 36.1 ডিগ্রি সেলসিয়াস, একটু মনে রাখলে হবে। এরপর দেখো অধিক মাত্রায় ফর্মালডিহাইড প্রবেশ করলে কি হতে পারে। অধিক মাত্রায় ফর্মালডিহাইড মানে কি বলছিলাম, মিথানলকে ফর্মালডিহাইড বলা হয়, H বন্ড CH, এটাকে কি বলা হয়, ফর্মালডিহাইড বলা হয়। তাহলে কি কি এটাও কি হতে পারে, কুমা হবে। এটা মুখস্থদের প্রশ্ন, এটা কুমা হবে। ঠিক আছে, আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। তো এখন দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, H বন্ড CHO এর 40% জলীয় দ্রবণকে কি বলে। H বন্ড CHO মানে কি ভাইয়া, তোমার কি বলে, মিথানেল বা ফর্মালডিহাইড। মিথানেল বা ফর্মালডিহাইড। মিথানেল বা ফর্মালডিহাইড। দেখো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হয়, তোমার ফরমালিন বলা হয়। কি বলা হয়, ফরমালিন বলা হয়। এটা কি বলা হয়, ফরমালিন বলা হয়। আর এটা মনে রাখো, তোমাদের এই যে কি আছে, রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট ইথানলের 96% জলীয় দ্রবণকে, 96% জলীয় দ্রবণকে কি বলে, রেকটিফাইড স্পিরিট বলে। এখন ইথানল মানে কি, ইথানল মানে হইতেছে CH3 CH2OH, এটাকে কি বলে, এটাকে বলা হয় ইথানল। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, এরপর আছে ভিনেগার। এরপর আরেকটা কি আছে তোমাদের, আরেকটা আছে ভিনেগার। ভিনেগারটা কি বলা আছে, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ঠিক আছে, তাহলে দেখো মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ইথানোয়িক অ্যাসিড মানে কি, CH3COOH, এই যেটা। ঠিক আছে, আমরা একসাথে পড়লাম। ড্যারালিন মানে কি, ড্যারালিন বলছে, আমরা কিন্তু আগে বলছিলাম তোমার যে মিথানেলকে যদি নিম্নচাপে যদি তাপ দেওয়া হয় সেটা কি হবে, কিসে পরিণত হয়, ড্যারালিন উৎপন্ন করে, তাই না। টেফলন আমরা এগুলো দেখছি। আচ্ছা, পেট্রোলিয়ামে গ্যাসোলিনের পরিমাণ কত ভাইয়া। এই যে টাইপের যে MCQগুলো, তোমার যে পেট্রোলিয়াম জীবাশ্মর যে পেট্রোলিয়ামের যে অংশটা আছে, এখানে কিন্তু অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, তোমার বোর্ড পরীক্ষার প্রশ্ন বলো, বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্ন বলো, অনেক প্রশ্ন আসছে। তো এটাকে আমি কি দিব, 10 স্টার MCQর জন্য। একটু কঠিন হবে এটা মুখস্থ করাটা, তবে করতে হবে, কিছু করার নেই। দেখো পেট্রোলিয়ামের গ্যাসোলিনের পরিমাণটা এই চারটা যদি তোমরা যদি জানতে পারো, তোমাদের আর এই টাইপ থেকে কি করতে হবে না, কোনো টেনশন করতে হবে না, সবগুলো এই টাইপে আছে। যা প্রশ্ন আসবে সব এগুলোর মধ্যে থেকে আসবে। দেখো আমরা পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল বা গ্যাসোলিন, ন্যাফথা ছিল, কেরোসিন ছিল, ডিজেল ছিল, প্যারাফিন, মোম ছিল, পিচ ছিল, সবার লাস্টে কিন্তু পিচ আছে, তাই না। আমরা এদিকে গণনাঙ্ক হিসেবে ভাগ করছি, কার্বন সংখ্যার উপরও ভাগ করছি, শতকরা আবার দেখছি, তাই না। আচ্ছা দেখো আমরা প্রথমে কোনটা দেখবো, আমরা আগে শতকরাগুলো দেখি। আগে প্রথমে আমাদের কি করতে হবে, এই নামের সিরিয়ালটা জানতে হবে। প্রথমে পেট্রোলিয়াম গ্যাস, এরপরে পেট্রোল, 2 নম্বরে পেট্রোল, 3 নম্বরে ন্যাপথা, 4 নম্বরে কেরোসিন, 5 নম্বরে ডিজেল, 6 প্যারাফিন, মোম, 7 পিচ, এরকম নামটা মুখস্থ রাখতে হবে। এরপর দেখো শতকরা হিসাবে দেখো 2, 5, 2 থেকে 5-এ গেল। ঠিক আছে, 5-এর দ্বিগুণ কত, 10, 2, 5, 10, 13, 2, 5, 10, 13, 2 কোনটা, পেট্রোলিয়াম গ্যাসের শতকরা কত, 2%, পেট্রোলের পরিমাণ কত, 5%, ন্যাপথা কত, 10, কেরোসিন কত, 13, তাহলে 2, 5, 10, 13 শতকরা হিসাবটা মনে থাকলো। আচ্ছা, এরপরে দেখো কার্বন সংখ্যাটা দেখো, কার্বন সংখ্যাটা কীভাবে মনে রাখবা, প্রথমটা দেখো পেট্রোলিয়াম গ্যাস 1 থেকে 4, এটা তো মনে থাকবে। তাহলে 4-এর পরে কত, 5 আছে, 5-এর দ্বিগুণ কত, 10, 1 থেকে 4, 5 থেকে 10, 1 থেকে 4, 5 থেকে 10। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 5 থেকে 10, এরপর 7-এ গেলাম, 7-এর দ্বিগুণ কত, 14, তাহলে 1 থেকে 4, 5 থেকে 10, 7 থেকে 14, 1 থেকে 4, 5 থেকে 10, 7 থেকে 14। আচ্ছা এখন আমি বাদ দিলাম। এরপরে এই যে পিচ কত হবে, 30-এর উপর হলে পিচ হবে, 30-এর উপর হলে কি হবে, পিচ হবে।
আচ্ছা, তারপরে দেখো এই যে প্যারাফিন পিচের যে আগেরটা, পিচের আগেরটা কি হবে 20 থেকে 30, 30 থেকে আমি 10 কমাই দিব, 20 থেকে 30, ঠিক আছে। এর আগেরটা কত হবে ডিজেল, 20 থেকে 17, 20 থেকে 17, ঠিক আছে, 17 থেকে 20, আর যা বাকি থাকবে এটা হবে কেরোসিন, 11 থেকে 16, এটা হবে কেরোসিন। তাহলে দেখো আবার বলি শতকরার হিসাবটা, প্রথমে পেট্রোলিয়াম গ্যাস 2%, এরপরে 5%, এরপরে 10%, এরপরে কত পার্সেন্ট 13%, ঠিক আছে। এবার কার্বন সংখ্যার হিসাবটা 1 থেকে 4, এরপরে 5 থেকে 10, 7 থেকে 14, ঠিক আছে, বাদ দিলাম। এরপর আমি লাস্টে যাবো, পিচ মানে কত 30-এর উপরে হবে, কার্বন সংখ্যা কত হবে 30-এর উপরে হবে, এর আগে কত 20 থেকে 30, এরপরে কত এর আগে কত 17 থেকে 20, ঠিক আছে। আর কোনটা বাকি থাকলো, এই যে তোমার কেরোসিনটা বাকি থাকলো 11 থেকে 16, একটু রিমোটেক করে একটু পড়তে হবে, কিছু করার নাই তো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে গলনাঙ্কটা একটু পড়তে হবে, 0 থেকে 20, 21 থেকে 70, 71 থেকে 120, 121 থেকে 170, 171 থেকে 270, 271 থেকে 340, 340 প্লাস, একটা একটা করে বাড়তেছে, তাই না, এক এক করে বাড়তেছে, 170 থেকে 1 বাড়তেছে, 270 থেকে 271 বাড়তেছে, একটা করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এটা পারলে আমরা পারবো। তাহলে দেখো পেট্রোলিয়ামে গ্যাসোলিনের পরিমাণ কত দেখছি, দেখো গ্যাসোলিন বা পেট্রোল পরিমাণ কত বলছে, দেখো 5%, দেখছো 2, 5, 10, 13, কত হবে 5% হবে। 2% কার হবে, 2% হবে পেট্রোলিয়াম গ্যাসের, 13% কোনটা হবে, 13% হবে কেরোসিনের, 10% কার হবে নেফতার হবে। আশা করি বুঝতে পারছো। অনেক প্রশ্ন আসছে, তোমাদের শখটা দিয়ে দিলাম, আর এরকম টাইপের প্রশ্ন আর দেয় নাই, ঠিক আছে, কারণ এটা বললে তোমাদের বাকি সবগুলো প্রশ্ন সলভ করা হয়ে যাবে, এটা একটু মনে রাখলে হবে। বেনজিনে কতটি দ্বিবন্ধন আছে, 16 নম্বর প্রশ্ন কি বলছে, বেনজিনে কতটি দ্বিবন্ধন আছে। তার আগে দেখি বেনজিন কোনটা, আমরা জানি না, এটা এটা এটাকে কি বলে, এটাকে বলে বেনজিন, এটাকে বলা হয় বেনজিন। আবার এই বেনজিনকে বা এভাবে দিয়ে লেখা হয়, এই যে এভাবে দিয়ে লেখা হয়, অনেক বইতে এভাবে দেওয়া আছে, ঠিক আছে। এটাও কি, এটা বেনজিন। তো দেখো এই যে এটা আছে না, এটাকে বলা হয় দ্বিবন্ধন, এটাকে বলা হয় দ্বিবন্ধন। তো এটা কয়টা আছে দেখো, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, একটা, দুইটা, তিনটা। তো বেনজিনের দ্বিবন্ধন কয়টা আছে, তিনটা আছে, ঠিক আছে। আরেকটা দেখো, এই যে আমরা কি জানি, আমরা যে ন্যাফথালিন দেখছি না, ন্যাফথালিন এরকম, এই যে বলছিলাম এভাবে দুইটা হলে কি হবে, এটাকে বলা হয় ন্যাফথালিন। ন্যাফথালিন এটাকে যদি আমি যদি এভাবে লিখি, সেটা কিভাবে দেখাবে, এটা দিব না, এই যে এভাবে হবে, এই যে এভাবে দেখাবে, ঠিক আছে। ন্যাফথালিন যদি এভাবে লিখি এভাবে দেখাবে। এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে ন্যাফথালিনে দ্বিবন্ধন কয়টা আছে, 5টা আছে। বেনজিনে কয়টা আছে, 3টা আছে। আচ্ছা, তো বুঝতে পারলো। ডেরালিনের মনোমার কোনটি, এই যে ডেরালিন, মিথানেলকে বা ফর্মালডিহাইডকে যদি নিম্নচাপে যদি তাপমাত্রা দেওয়া হয়, সেটা কিসে পরিণত হয়, ডেরালিন। মিথানেলের সংকেত কি, H বন্ড CHO, কোথায় আছে দেখো, H বন্ড CH, এই তো তোমার 4 নম্বরে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা কি, এটা ছিল কি ক্লোরোইথিন, ক্লোরোইথিন কোথায় ছিল, কিসের মনোমার, আমরা কিন্তু চার্ট দেখছিলাম প্রথম দিকে, পিভিসি মানে কি পলিভিনাইল ক্লোরাইড, এটার মনোমার কোনটা, ক্লোরোইথিন, ঠিক আছে। দেখি এটা হচ্ছে প্রোপিন কিসের মনোমার ছিল, পলিপ্রোপিনের মনোমার কোনটা, প্রোপিন। এরপরে কি ছিল, এটা কি বলা হয়, ইথানোয়িক অ্যাসিড, এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডও বলা হয় এটাকে। আচ্ছা, তোমরা আশা করছি এটা আমরা বুঝতে পারলাম। এই চারটা কিন্তু ভাইয়া একটু কষ্ট হলো মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো আমাদের 18 নম্বর প্রশ্নে কি বলছে, এই যে একটা যৌগ দেওয়া আছে, দ্বিবন্ধন আছে, মানে কি অ্যালকিন, এটা কই কার্বন ছিল, 3 কার্বন, 3 কার্বনের দ্বিবন্ধন অ্যালকিন কি, তাকে কি বলা হয় থাকে, প্রোপিন বলা হয় থাকে। তাই প্রোপিন দেওয়া আছে, প্রোপিনের সাথে HBr এবং হাইড্রোজেন পারঅক্সাইড প্রভাবক হিসেবে আছে, এই একটা যৌগ আছে, এই যৌগটি হলো কোনটা, এরকম প্রমাণ করে বলছে, ঠিক আছে। আমরা যে আগে বলছিলাম না মার্কনিকোভের নীতি, বিপরীত মার্কনিকোভের নীতি আছে, আমরা এগুলো এখন দেখার চেষ্টা করবো, ঠিক আছে। অ্যালকিনের যত বিক্রিয়া আছে সবগুলো এখন দেখবো আমরা। তো আগে দেখো একটা জিনিস দেখো, আমরা আগে দেখি আমরা কি কি বিক্রিয়া আছে, তোমার অ্যালকিনের সাধারণ বিক্রিয়া কি কি আছে। প্রথমে আছে হাইড্রোজিনেশন বিক্রিয়া,
হাইড্রোজেনেশন বিক্রিয়াতে কি হয় দেখো, আমাদের কি হয় তোমার যে অ্যালকিন থেকে এই যে CH3 CH ডাবল বন্ড CH2, এটার সাথে যখন H2 যোগ করি, হাইড্রোজেন যোগ করলাম কিসের উপস্থিতিতে, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তারপর কিসে পরিণত হয়, অ্যালকেনে পরিণত হয়। এটা কি হবে, এটা হবে প্রোপিন, সরি প্রোপেন, আর এটা ছিল কি প্রোপিন। এটা কিন্তু আমরা আগে দেখছি তাই না, এটা হচ্ছে হাইড্রোজেনেশন বিক্রিয়া। আর কি আছে, আর আছে তোমার অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা, শুধু এখানে নামগুলো আবার যে কি কি ছিল, আমার এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা ছিল, ব্রোমিন দ্রবণ পরীক্ষা ছিল, এই যে তোমার CH3 CH CH2 Br2 যোগ করলাম CCl4 উপস্থিতিতে, শুধু এখন তাড়াতাড়ি দেখায় কারণ আমরা আগেগুলো থেকে দেখে আসছি। CH3 CH CH2, এদিকে ব্রোমিন থাকবে, এদিকে ব্রোমিন থাকবে, লাল বর্ণের ব্রোমিন দিয়ে কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। এটাকে বলা হয় কি 1,2 ডাইব্রোমো প্রোপেন, যেহেতু 3 কার্বন প্রোপেন হবে। আর এটাকে কি, এটা হচ্ছে কি প্রোপিন। ঠিক আছে, এটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এখানে আমরা বেয়ার দ্রবণ পরীক্ষা দেখি। পানি ছিল এবং জার্মান অক্সিজেন ছিল কিসের উপস্থিতিতে, KMnO4 KOH বা NaOH থাকতে পারে, এর উপস্থিতিতে কি হয় তোমার CH3 CH CH2, এখানে অক্সিজেন OH যুক্ত হয়, এখানে কি হয় OH যুক্ত হয়। ঠিক আছে, এটা গোলাপি বর্ণ ছিল KMnO4, এদিকে বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মার্কনিকোভের নীতিটা দেখবো। আমরা মার্কনিকোভের নীতি, মার্কনিকোভের নীতি কি বলছে দেখো, এই যে আমাদের কি আছে, প্রোটিনটা আছে CH3 CH CH2 HBr। ঠিক আছে, এখানে কি বলা আছে দেখো, এই যে মার্কনিকোভের নীতিতে দুইটা যৌগ হইতে পারে CH3 CH CH2, এই যে Hটা এই কার্বনে যুক্ত হতে পারে, আবার Brটা এখানে যুক্ত হইল একটা, আর একটা কি হতে পারে, বা CH3 CH CH2 এখানে, বা এই যে এখানে হাইড্রোজেন দেখা, এখানে এখানে Brটা যুক্ত হইতে পারে, এখানে হাইড্রোজেনটা যুক্ত হইতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে আমি HBr, এই এদিকের সাথে আমি HBr দিই, দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হতে পারে, Br যুক্ত হতে পারে, অথবা এই কার্বনের সাথে Brও যুক্ত হতে পারে, এই কার্বনে হাইড্রোজেন যুক্ত হতে পারে। কারণ কোনটা হবে, কোনটা কোথায় হবে, এটা আমরা মার্কনিকোভের নীতির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা নির্ধারণ করতে পারি। দেখো মার্কনিকোভের কি নীতিতে কি বলা হয়েছে, যেখানে হাইড্রোজেন বেশি, যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেনটা যাবে, যে কার্বনে হাইড্রোজেনটা বেশি সেখানে হাইড্রোজেনটা যাবে। দেখো এই কার্বন আর এই কার্বনের বেলায় আমরা কেন এই কার্বন আর এই কার্বন নিলাম, কারণ দেখো আমাদের দ্বিবন্ধনটা যেখানে আছে, দ্বিবন্ধন যদি এখানে থাকতো আমি এখানে নিতাম, দ্বিবন্ধন যেখানে থাকবে সেখানে তো যাবে তাই না, দ্বিবন্ধনটা ভেঙে যাবে, তাদের বন্ড সৃষ্টি হবে, বন্ধনগুলো মুক্ত হয়ে যাবে, তখন সেখান থেকে যুক্ত হবে। ঠিক আছে, দেখো এই কার্বনের বেলায় দেখো হাইড্রোজেন আছে একটা, এই কার্বনে কয়টা আছে, হাইড্রোজেন আছে একটা, আর এই কার্বনে কয়টা আছে, হাইড্রোজেন আছে দুইটা। তো দেখো মার্কনিকোভে কি বলছে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে কি যাবে, H যাবে, যেখানে H বেশি সেখানে H যাবে। তো দেখো এখানে এখানে দুইটা আছে, এখানে একটা আছে, অবশ্যই এখানে H বেশি, এখানে কি যাবে, H যাবে। যেহেতু এখানে H যায় না, এটা মার্কনিকোভের নীতি মানে মূল উপাদান না। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই এখানে কি বলা আছে দেখো, এই যে এখানে এই কার্বনে হাইড্রোজেন কয়টা আছে, একটা আছে, এই কার্বনে কয়টা আছে, হাইড্রোজেন দুইটা আছে। দেখো এই যে দুইটা, এটা কিন্তু বেশি, এখানে দেখো হাইড্রোজেনটা গেছে,
এখানে কি হয়েছে হাইড্রোজেনটা গেছে, তাহলে এটা কি হবে, এটা হবে মূল উপাদান, মূল উপাদান। ঠিক আছে, তাইলে বুঝতে পারছো হাইড্রোজেনটা কোথায় যাবে বা আর অন্য মূলটা কোথায় যাবে, এটা আমরা মার্কোনিভের নীতির মাধ্যমে আমরা কি করতে পারি, নির্ধারণ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে আমার আরেকটা আছে বিপরীত মার্কোনিকভ। বিপরীত মার্কোনিকভ বা খারাসের পারক্সাইড নীতি বলা হয়। আরেকটা কি আছে বিপরীত মার্কোনিকভ বা খারাসের পারক্সাইড নীতি আছে। এই যে আমরা যে দেখছিলাম না H2O2 অ্যালকিনের সাথে H2O2 ছিল, এটাই হচ্ছে বিপরীত মার্কোনিকভ বা খারাসের পারক্সাইড নীতি। দেখো এখানে কি বলা আছে, দেখো এখানে কি লেখা আছে, এই যে আমরা প্রোটিনটাকে লিখলাম আবার CH3 CH CH2 HBr দিলাম, সেম ভাবে দিলাম। দেখো খারাসের পারক্সাইড, পারক্সাইড মানে কি H2O2। দেখো তো এই বিক্রিয়াটা দেখছো কিনা আগে, প্রথম দিকে কিন্তু দেখাইছিলাম। ঠিক আছে, H2O2 এখানে এখানে কয়টা হইতে পারে, দুইটা যৌগ সৃষ্টি হইতে পারে। কয়টা যৌগ সৃষ্টি হইতে পারে, দুইটা যৌগ সৃষ্টি হইতে পারে, CH3 CH CH2। এখানে কি হইতে পারে তোমার, এখানে কি হইতে পারে হাইড্রোজেন যুক্ত হইতে পারে, এখানে বিআর যুক্ত হইতে পারে। আর আরেকটা কি হইতে, আরেকটা কি সৃষ্টি হইতে পারে CH3 CH CH2, এখানে বিআর যুক্ত হইতে পারে, এখানে হাইড্রোজেন যুক্ত হইতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো এই যে মার্কোনিকভে যেখানে H বেশি সেখানে H যাবে, বিপরীত মার্কোনিকভ, মার্কোনিকভের বিপরীত, তার মানে কি যেখানে H কম সেখানে H যাবে, যেখানে H কম সেখানে H যাবে। যেখানে H কম সেখানে H যাবে। তো এটা হইতেছে কি এই বিপরীত মার্কোনিকভের কি হবে, মূল উপাদানটা হবে। তো দেখো এবার এখানে কি হয়েছে, তোমার এই কার্বনে কয়টা ছিল, দেখো এই কার্বনে কয়টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। এই কার্বনে কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। কম হাইড্রোজেনের বেলা কি যাবে, হাইড্রোজেনটা যাবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে H যাবে। এখানে একটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন, দেখো কম হাইড্রোজেনে কি হচ্ছে, হাইড্রোজেনটা গেছে, তাহলে কি হবে, এটা হবে কি মূল উপাদান, এটা হবে মূল উপাদান। এটা এটা মূল উপাদান না তাইলে, কারণ এখানে কি আছে বেশি হাইড্রোজেন এখানে গেছে, এখানে একটা মূল উপাদান না। এটা কিসের মূল উপাদান, মার্কোনিকভের মূল উপাদান হবে। আশা করি বুঝতে পারছো এটা। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন দেখো কি বলা আছে, CH3 CH ডাবল বন্ড HBr H2O2 কোনটা দেওয়া আছে তোমাদের, এই যে বিপরীত মার্কোনিকভের বিক্রিয়াটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটা দেওয়া আছে। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা কি কি সৃষ্টি করতে পারি, এখান থেকে কি হতে পারে, দুইটা যৌগ সৃষ্টি হতে পারে। কি হইতে পারে, এই যে CH3 CH বন্ড CH2, এখানে কি হইতে পারে Hটা হইতে পারে, এদিকে কি হইতে পারে বিআরটা আসতে পারে, বা আরেকভাবে কি হইতে পারে, আরেকভাবেও আসতে পারে। এটা হলো একটা, তাই না, এটা হলো একটা। আরেকটা কি হইতে পারে CH3 CH CH2, এখানে কি হইতে পারে বিআরটা আসতে পারে, এখানে হাইড্রোজেনটা আসতে পারে। তো যেহেতু H2O2 আছে মানে তার মানে কি বিপরীত মার্কোনিকভ। বিপরীত মার্কোনিকভে কি হয়, যেখানে H কম সেখানে H যাবে, এটা হচ্ছে তার মূল উপাদান। তো দেখো কোথায় H কম, এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে দুইটা আছে, এখানে হাইড্রোজেন গেছে, যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন গেছে, তার মানে কি হবে এটা মূল উপাদান, মূল উপাদান হবে। এটা হবে কি, এটা হবে গৌণ। বুঝতে পারছো মূল উপাদান কোনটা হবে, এটা হবে। দেখো এই যৌগটা দেখো কোথায় আছে, CH3 CH2 CHO, না এটা নাই, এ কারণে কি হবে, এটা হবে না। CH3 CH2 C ডাবল H, এটা তো নাই, এই এটার সাথে মিলে না। আমরা এটা দেখবো, এটার সাথে মিলাবে এখন CH3 CHBr CHBr, দেখো CH3 CHBr CH3, এটা দেওয়া আছে, এটা তো না, এটা আমাদের না। 3 নম্বরে দেখো CH3 CH2 CH2 দিয়ে দেখো CH3
CH2 পেয়ার। তার মানে কি কোনটা হবে? আমাদের 4 নম্বরটা প্রশ্ন হবে। বুঝতে পারছো ভাইয়া? আশা করি তোমরা ওই যে বিক্রিয়াগুলো তোমাদের মার্কনিক বিপরীত মার্কনিক এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন দেখো তো ভাইয়া, আমাদের 19 নম্বর প্রশ্নে কি বলছে? কার্বন 15 হাইড্রোজেন 32, কার্বন 15 হাইড্রোজেন 32 থেকে 2x হইল এবং y তৈরি হইল এবং C8H8। দেখো এরকম প্রশ্ন কিন্তু আমাদের সৃজনশীলের উদ্দীপকও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হইলো এখানে x 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, x কি 2 কার্বন বিশিষ্ট, এটা মনে রাখতে হবে এবং অ্যালকিনটা মনে রাখতে হবে। তাই আগে দেখি আমরা এক্সটা বের করি আগে। কি দেওয়া আছে? কার্বন 15 হাইড্রোজেন 32, বিক্রিয়ায় 2x তৈরি হইল, y তৈরি হইল, CH8 18 তৈরি হইল, ঠিক আছে? এখানে আবার কি বলছে? এক্সটা কি? এক্সটা হইতেছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। দেখো এক্সটা 2 কার্বন বিশিষ্ট, এক্স এর ক্ষেত্রে কি হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন কোনটা ভাইয়া? C2H4, এই যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন ইথিন, তাই না? তাহলে এটা কয়টা আছে? এটা আছে 2টা। এটা কয়টা আছে? এটা আছে 2টা। এই যে 2x এই মিলে কি হলো? এটা হলো 2x, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেওয়া আছে, দেখো এটা নিলাম CH18। দেখো আমার কার্বন আছে 15টা, আমার কয়টা হইলো দেখি। এখানে 8টা হইলো, এখানে কয়টা হইলো? 2 দুগুণা কত? 4টা হইলো। 4 আর 8 মিলে কত হয়? 12 হয়। বাকি থাকে কত? 3টা। তাহলে বাকি থাকে C3টা লিখলাম, ঠিক আছে? এবার দেখো হাইড্রোজেন, দেখো আমার কয়টা আছে? 32টা আছে। এখানে 4টা আছে, 4 দুগুণা কত? 8টা হইলো। 8টা হইলো, এখানে আছে কত? 18টা। যোগ করলে কত হয়? 28টা হয়। 32 থেকে 28 গেলে কত হয়? 4টা হয়। না 18 থেকে না, 28 না তো, 18 26 হয়। 26, দেখো যোগ বিয়োগ ভুল করছি, 26 হয়। তাহলে দেখো কত হইলো? 4 5 6, 6টা হইলো, 6টা থাকে, তাই না? তা এটা কি? এটা কি প্রোপিন না? এটা কি 3 কার্বনের প্রোপিন না? তো এই যোগটা কি আমার ওয়াই। বুঝতে পারছো আমি ওয়াই কিভাবে বের করছি? প্রথমে আমি এক্স বের করলাম, এখানে যেহেতু এক্স এর মান দেওয়া, এক্স এর এটা ভ্যালু দেওয়া, মানে দেওয়া আছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাই আমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন বের করলাম। এরপর আমার এটা নিয়ে পুরোটা থেকে আমি এটা এবং এক্স বাদ দিলে আমার কি থাকে? ওয়াই থাকে, তো আমি ওয়াইটা বের করলাম, ঠিক আছে? তো মানে কি বলছে দেখো, এই ওয়াইটা কি? এটা হচ্ছে প্রোপিন, প্রোপিন। আর এটা কি? এটা হচ্ছে বিউটিন, বিউটিন না ইথিন, 2 কার্বন ইথিন হবে, ঠিক আছে? আর এটা দেখো ভাইয়া, তোমার কি আছে? কার্বন 8, 8-এর দ্বিগুণ কত? 16, 16 থেকে 2 বেশি আছে, যেহেতু কার্বনের দ্বিগুণ থেকে 2টা বেশি আছে হাইড্রোজেন সংখ্যা, তাহলে কি হবে? এটা অ্যালকেন হবে। 8 কার্বন মানে কি? এটা হবে অক্টেন, বুঝতে পারছো? তারপর অক্টেন, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, ওয়াই যৌগের পলিমার কোনটা? প্রোপিন। প্রোপিন কোনটা? এই ওয়াই যৌগ। এই ওয়াই যৌগের পলিমার কোনটা ছিল? দেখো পলিপ্রোপিন, প্রোপিন পলিপ্রোপিন, পলিপ্রোপিন, ঠিক আছে না? পলিপ্রোপিন, তাই পলিপ্রোপিন হবে না, এখানে প্রোপিন হবে। এই যে পলিথিনের মনোমার কি ছিল? ইথিন ছিল। যদি বলতো এক্স যৌগের পলিমার কোনটা, তখন হবে পলিথিন। না এক্স যৌগ বলে না, এখানে বলছে ওয়াই যৌগ, তো ওয়াই যৌগ কোনটা হবে? পলিপ্রোপিন হবে। প্রোপিনের পলিমার কোনটা? পলিপ্রোপিন হবে, ঠিক আছে? পিভিসি যদি বলতো ক্লোরোইথিন, পিভিসি বললে কোনটা? ক্লোরোইথিন। ক্লোরোইথিনের কোন কোনটা ছিল? CH3, CH2 ডবল বন্ড CHCl, এটা ছিল কি? ক্লোরোইথিন। এটা কি? পিভিসি, ঠিক আছে? তাই জন্য এটা হবে आंसर। আচ্ছা, ইথানল সমাণুটির স্ফুটনাঙ্ক কত? মুখস্থ টাইপের প্রশ্ন, তাই না? ইথানলের সমান, দেখো আগে ইথানলের সমানটা বুঝতে হবে। ইথানলের সমান কোনটা? ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। মনে রাখবা এই ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত? -24°C। তা কি বলছে? ইথানল সমাণুটি ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত? -24°C। বুঝতে পারছো? আচ্ছা, সোডা অ্যাশ পানিতে দ্রবীভূত হয়ে সম্পূর্ণরূপে কোন দুটি আয়নে বিয়োজিত হয়? সোডা অ্যাশ মানে কি? আগে আমাদের এটা জানতে হবে। সোডা অ্যাশ মানে কি? এটা আগে আমরা জানতে হবে। দেখো
Na2CO3, এটাকে বলা হয় সোডা অ্যাশ, বা এটাকে আরেকটা নাম আছে, কি বলা হয় সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটা কিন্তু উৎপন্ন হয়, অ্যালকেনের সাথে এটা উৎপন্ন হয়, ঠিক আছে, আর সোডা অ্যাশ বলা হয়। আচ্ছা, আরেকটা আছে NH4Cl, এটাকে বলা হয় কি নিশাদল, এগুলো ইম্পর্টেন্ট, নিশাদল। Na2Cl কে সোডা অ্যাশ বলা হয়, NH4Cl কি বলা হয় নিশাদল, আর এটাকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এটাকে দুটি আয়নে, এই যে সোডা অ্যাশটা দুইটা আয়নে কি হবে মানে কি হবে, দুইটা আয়নে বিয়োজিত হবে। দেখো সোডিয়াম আয়ন, এটাকে ভাঙলে কি হবে Na+CO3 2-, এগুলাই তো আছে, আর তো নাই। Na+CO3 2-, দেখো প্রথমটা কিন্তু আমাদের আনসার হয়ে যেতেছে। 2 নম্বরটা কেন হলো না, কারণ দেখো H+, H কি এখানে আছে, সোডিয়াম কার্বনেট কি H আছে, H তো নাই, তাহলে এটা হবে না, এটা হবে না। গ নম্বরে দেখো Na+OH-, OH কোথায় পেলা, কারণ OH নাই, কারণ এটা হবে না। OH-, সেম ভাবে OH তো নাই, এখানে এটা হবে না, তো ক নম্বরটা হবে আনসার, ঠিক আছে। আচ্ছা, সিলিন্ডারে ভরে রান্নাবান্নার জন্য কোন গ্যাস বিক্রি করা হয়? সিলিন্ডারে, এই যে আমরা যে রান্নাবান্না গ্যাসের সিলিন্ডার আছে না, রান্নাবান্না করে যে গ্যাসের সিলিন্ডার দিয়ে, ওই সিলিন্ডারের গ্যাসে কোন গ্যাসগুলো থাকে তা বলছে। ওই গ্যাসে কি থাকে তোমার প্রোপেন, বিউটেন গ্যাস থাকে। প্রোপেনের সংকেত কি CH3 CH2 CH3, বিউটেনের সংকেত কি CH3 CH2 CH2 CH3, যদি অ্যালকেন, 4 কার্বন মানে কি বিউটেন, 3 কার্বন মানে কি প্রোপেন, তো প্রোপেন আর বিউটেন থাকে। এখানে দেখো মিথেন, মিথেন মানে কি ছিল ভাইয়া, মিথেনের সংকেত কি ছিল CH4, ইথেন মানে কি CH3, ঠিক আছে। আর পেন্টেন মানে কি 5 কার্বন, 5 কার্বন মানে কি CH3 CH2 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 CH3, 5 কার্বনের অ্যালকেনটাকে পেন্টেন বলে, ঠিক আছে। তো বিউটেন, এই যে বিউটেনটা হবে কি আনসার, বিউটেন বা প্রোপেন থাকে, ঠিক আছে। তো আশা করছি প্রশ্নগুলো বুঝতে পারছি, সমাধান সহ বুঝতে পারছি। তো এখন দেখো 23 নম্বর প্রশ্নে কি বলছে, ফরমালিনের মূল উপাদান কার্যকরী মূলক কোনটা? ফরমালিন কি ছিল, মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, তাই না। তো মিথানলের সংকেত কি ছিল, মিথানলের সংকেত ছিল H বন্ড CHO, তাহলে এই CHO মানে কি অ্যালডিহাইড, তো আনসার কোনটা হবে, আনসার হবে ক নম্বরটা বন্ড COOH। কি ছিল ভাইয়া, ওই যে রেকটিফাইড স্পিরিট কি ছিল, ইথানোয়িক অ্যাসিডের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে, তাহলে এটা কোন সময় হবে, যখন কি হবে রেকটিফাইড স্পিরিট OH কোথায় ছিল, ওই যে ভিনেগার কি ছিল তোমার ইথানলের 4-10% জলীয় দ্রবণকে কি বলা হয় ভিনেগার বলা হয়, তাহলে এটা কি হবে ভিনেগার। বা এটাকে আমরা এই যে COOH কে আমরা অ্যাসিডের কার্যকরী মূলক বলতে পারি, OH কে আমরা অ্যালকোহলের কার্যকরী মূলক বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে COটা কি তোমার কীটনমূলক, আচ্ছা। তারপরে দেখো আমরা আরো কিছু দেখি, যখন দেখো এই যে দেখবো আমরা এদিকে লিখবো নাকি এদিকে লিখবো, আচ্ছা এদিকে লিখি, এই যে এটা দিচ্ছে বেনজিন, আমরা জানি। এই বেনজিনের সাথে যদি কি হয়, এই বেনজিনের সাথে যদি OH যদি থাকে, এই বেনজিনের সাথে যদি OH থাকে, তাকে আমরা কি বলি ফেনল বা কার্বলিক অ্যাসিড, বলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে বেনজিন আছে, এটার সাথে যদি CH3 থাকে, তখন তাকে কি বলি,
তখন আমরা তাকে বলি টলুইন। টলুইন তখন আমরা কি বলি? টলুইন। এই যে বেনজিন, এর সাথে যদি NH2 থাকে তখন আমরা তাকে কি বলি? অ্যানিলিন। অ্যানিলিন। তোমরা শুধু এই যে ফেরল বন্ধ মনে রাখো, এই দুইটা এখন নামগুলো যদি কঠিন মনে হয় জানার দরকার নাই, কিন্তু লিখে রাখবা, ঠিক আছে? লিখে রাখবা। আচ্ছা, এরপর দেখো 24 নম্বর প্রশ্নে কি বলছে? X একটা যৌগ, X একটা যৌগ দেওয়া আছে, প্লাস NOH CaO C3H8 সোডিয়াম কার্বনেট। এটা কোন বিক্রিয়া ভাইয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই যে তোমার অ্যালকেন সৃষ্টি হবে এবং সোডিয়াম কার্বনেট সৃষ্টি হবে, ঠিক আছে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি হবে? সুডালাইন থাকবে, সুডালাইন। তো এটা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো দেখো আমরা কি জানি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়? বিক্রিয়কে যে অ্যালকেনটা থাকবে, সরি মানে বিক্রিয়কে যত কার্বন থাকবে, যে এবং উৎপাদে যে অ্যালকেনটা সৃষ্টি হবে, বিক্রিয়কে কার্বনের চাইতে কি হবে? একটা কম থাকবে, তাই না? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় বিক্রিয়কে যতটা কার্বন থাকবে তার চাইতে এক কম অ্যালকেন সৃষ্টি হবে। বুঝতে পারছো? আবার বলি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় বিক্রিয়কে যতটা কার্বন থাকবে তার চাইতে একটা কম কার্বন বিশিষ্ট অ্যালকেন সৃষ্টি হবে। মনে করো এই তোমার এক্সের এখানে তোমার কি আছে? তোমার 3টা কার্বন আছে, তাহলে কয় কার্বনের অ্যালকেন সৃষ্টি হবে? 2 কার্বনের অ্যালকেন সৃষ্টি হবে। মনে করো 5 কার্বনের এক্স দেওয়া আছে, কয় কার্বনের অ্যালকেন সৃষ্টি হবে? 4 কার্বনের অ্যালকেন সৃষ্টি হবে, মানে একটা কম সৃষ্টি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে দেখো C3H8 আছে, যেহেতু উৎপাদে 3 কার্বনের অ্যালকেন সৃষ্টি হয়েছে, তাহলে উৎপাদে কি হবে? একটা বেশি হবে না? কারণ বিক্রিয়কে যত কার্বনের থাকে উৎপাদ তো তার সাথে একটা কম হয়। আমাদের তো উৎপাদনটা দেওয়া আছে, তার মানে কি বিক্রিয়কে 4 কার্বনের হবে, ঠিক আছে? তো দেখো আমরা কি জানি, বিক্রিয়াটা আমরা প্রথম থেকে দেখি, আমরা কি করছিলাম? এই যে অ্যাসিড ছিল CH3, দেখো CH3 পরে CH2 CH, আমরা দেখি আমরা এটা কীভাবে তৈরি করি, এটা দেখি। তো 4 কার্বনের আমরা অ্যাসিড করলাম, এটাকে যখন আমরা NaOH এর সাথে মেলাবো তখন কি সৃষ্টি হবে? তখন কি সৃষ্টি হবে? নীল নীল মিলে যাবে, আমরা সবুজ দিয়ে করি। CH3 CH2 C NH3 হবে, ঠিক আছে? সোডিয়াম বিউটানোয়েট সৃষ্টি হবে। এরপরে দেখো আবার এই যে কি হইল? তোমার CH3 CH2 C Na, এটাকে যখন আমরা আবার NaOH CaO যখন দিব তখন কি সৃষ্টি হবে? তখন সৃষ্টি হবে CH3 CH2 CH3 Na2 CO3, এটা সৃষ্টি হবে, তাই না? এই দেখো 4 কার্বনের ছিল 3 কার্বন হয়ে গেছে। দেখো C3 একটা, দুইটা, তিনটা, হাইড্রোজেন কয়টা? 8টা, 3 4 5 6 7 8। তাহলে এটা কোনটা হবে? এটা হবে C3H8, এটা আমরা পাইলাম। তার উৎপাদে কি ছিল? 4 কার্বনের ছিল না, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সোডিয়াম বিউটানেট। সোডিয়াম বিউটানেট। দেখো সোডিয়াম বিউটানেট কোথায় আছে? সোডিয়াম ইথানোয়েট না, সোডিয়াম প্রোপানোয়েট না, সোডিয়াম বিউটানেট। এই দেখো সোডিয়াম বিউটানেট। সোডিয়াম ইথানোয়েট থাকলে কি তৈরি হবে? মিথেন তৈরি হবে। সোডিয়াম ইথানোয়েট থেকে কি তৈরি হবে? 2টা আছে, কারণ কার্বন সংখ্যা 2টা আছে, তার মানে উৎপাদে কি হবে? 1 কার্বন কম হবে, তখন কি সৃষ্টি হবে? মিথেন সৃষ্টি হবে। সোডিয়াম প্রোপানোয়েট 3 কার্বনের আছে, উৎপাদে কয় হবে? 2 কার্বনের হবে, তখন হবে কি? C2H4, মানে ইথেন সৃষ্টি হবে। তো এই যে সোডিয়াম বিউটানেটে কি সৃষ্টি হলো? C3H8 প্রোপেন সৃষ্টি হলো। সোডিয়াম পেন্টানয়েড 5 কার্বনের আছে, তো উৎপাদে কই হবে? 4 কার্বনের অ্যালকেন সৃষ্টি হবে, C4H10, মানে কি বিউটেন সৃষ্টি হবে। বুঝতে পারছো? আনসার কোনটা হবে? 3 নম্বরটা হবে। এরপর দেখো কি বলছে, কোনটি অজৈব যৌগ? তোমাদের একেবারে জীবাশ্মর একেবারে লাস্ট টপিক এই জৈব এবং অজৈব, এটা বলা হয়েছে, ঠিক আছে? দেখো
জৈব যৌগের মধ্যে কি দেখো কেরোসিন, আমরা দেখছি মোম আর কেরোসিন কি ছিল, তোমার হাইড্রোকার্বনের মধ্যে ছিল, তার মানে কি হবে, এরা জৈব যৌগের মধ্যে পড়বে। তো এটা কি, এরা জৈব, জৈব, এটাও কি জৈব। প্রাকৃতিক গ্যাস মানে কি, প্রাকৃতিক গ্যাস হইতেছে CH4, কার্বন আর হাইড্রোজেন আছে, তার মানে কি এটাও কি জৈব, জৈব। পানির বেলায় দেখো H2O, এটা কি হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে কিন্তু কার্বন নাই, তার মানে কি এটা অজৈব যৌগ। এই যে পানি হবে জৈব যৌগ কারা, যাদের হাইড্রোকার্বন আছে, কার্বন এবং হাইড্রোজেন থাকবে। তো এই যে পানির বেলায় হাইড্রোজেন আর কার্বন নাই, মানে হাইড্রোজেন আছে কিন্তু কার্বন নাই, এই কারণে এটা কি হবে, অজৈব যৌগ হবে। এখন দেখো আমরা এই জৈব অজৈব যৌগ নিয়ে কী করবো, আমরা এখন একটা পার্থক্য দেখবো। এটা এই শখটা করলে আর জৈব যৌগ দিয়ে আমার পড়া লাগবে না, জৈব যৌগ যেই প্রশ্ন আসুক না কেন আমরা সবগুলো পারবো। ঠিক আছে, আমরা এই চারটাকে দেখার চেষ্টা করি। দেখো জৈব যৌগের কার্বন কি থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আর এই যে অজৈব যৌগগুলাই থাকবে না। ঠিক আছে, বন্ধন, জৈব যৌগের বন্ধনটা কি কি ধরনের বন্ধন হয়, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। আর অজৈব যৌগের বেলায় আয়নিক হইতে পারে বা সমযোজী হইতে পারে। ঠিক আছে, এবার দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি, খুবই কম, খুবই কম। যেমন ধরো এই যে মিথানল আছে না, CH3OH, এটার গলনাঙ্ক কত, 65 ডিগ্রি সেলসিয়াস, এটার গলনাঙ্ক কত, 65 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে অজৈব যৌগের গলনাঙ্ক কি, খুবই বেশি, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কি বেশি, অনেক বেশি। যেমন ধরো এই যে পানি কত ছিল ভাইয়া, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, মিথানলের স্ফুটনাঙ্ক কত, 65 ডিগ্রি সেলসিয়াস, পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। দেখছো কত বেশি অজৈব যৌগের। আচ্ছা, তড়িৎ পরিবাহিতা দেখো, জৈব যৌগ যেহেতু সমযোজী বন্ধনের, তড়িৎ পরিবহন কোন করে কোন সময়, যখন আয়নিক বন্ধন থাকে, তাই না, বা পজিটিভ নেগেটিভ থাকে, তখন কারেন্ট পরিবাহিত হয়। তড়িৎ পরিবাহিতা দেখো যেহেতু সমযোজী, মানে পরিবাহিতা করে না, এখানে যেহেতু তোমার কি আছে, আয়নিক বন্ধন আছে, মানে এটা করবে। সংখ্যা, জৈব যৌগের সংখ্যা কতটুকু জানো, 80 লক্ষেরও প্লাস, 80 লাখ প্লাস। আর অজৈব যৌগের সংখ্যা কত, 90,000 প্লাস, 90,000 প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস দিলাম। দেখো কয় 80 লাখ আর কয় 90,000, মানে এটা 1 লাখও না, পুরোপুরি 1 লাখও হয় নাই। তো জৈব যৌগের সংখ্যা এত বেশি, বুঝতে পারছো। আর বিক্রিয়ার কৌশল দেখো, জৈব যৌগের বিক্রিয়াগুলোকে একটু জটিল না, জটিল প্রকৃতির, এই যে জটিল প্রকৃতির। আর দেখো যে কোনো জটিল জিনিস কি হয়, আস্তে আস্তে হয়, যে কোনো জটিল জিনিসের কাজগুলো কীভাবে হয়, আস্তে আস্তে হয়। সরল কাজগুলো কি, সহজ কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু জটিল এটা কি হবে, মন্থর, মানে কি বিক্রিয়াগুলো আস্তে আস্তে হবে। আর এটা কি, এটা হবে দ্রুত, যেহেতু এটা আয়নিক বন্ধন আছে, এখানে কি হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল ভাইয়া আমাদের জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য। আবার বলি, কার্বনের সঙ্গে এখানে অবশ্যই থাকবে, অজৈব যৌগেতে না থাকলেও চলে। বন্ধন, জৈব যৌগের বন্ধন প্রকৃতি কিরকম, সমযোজী, অজৈব যৌগের বেলায় আয়নিক হইতে পারে, সমযোজী হইতে পারে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জৈব যৌগের বেলায় খুবই কম, যেমন মিথানলের স্ফুটনাঙ্ক কত, 65 ডিগ্রি সেলসিয়াস। অজৈব যৌগের বেলায় খুবই বেশি থাকে, যেমন ধরো পানির ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস। তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা তো সমযোজী বন্ধন আছে, এখানে তড়িৎ পরিবহন করে না, আর অজৈব যৌগের বেলায় করে। সংখ্যা, জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের, প্রায় 80 লক্ষ, আর অজৈব যৌগের সংখ্যা প্রায় 90,000, প্রায় কত, 90,000, 90,000। বিক্রিয়ার কৌশল, জৈব যৌগটা কি জটিল প্রকৃতির, তো যে কোনো জটিল জিনিস কীভাবে হয়, আস্তে আস্তে হয়। আর অজৈব যৌগটা কী হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন দেখো 26 নম্বর প্রশ্নে কি বলছে, শিল্পক্ষেত্রে বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড, শিল্পক্ষেত্রে বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড উৎপাদনের সময় কোনটির মধ্য দিয়ে অ্যাসিটিলিন চালনা করা হয়। ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিটিলিন মানে কি, অ্যাসিটিলিন মানে হচ্ছে ইথাইন,
ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এটা আমরা জানি না, বিক্রিয়াগুলো দেখছিলাম না ভাইয়া, অনেকগুলো যে বিক্রিয়া দেখলাম, কি ছিল সেখানে 2% মার্কিউরি সালফেট এবং 20% কি ছিল, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তো এটা কোনটা হবে, তোমার গ নম্বরটা হবে। আর কোনো কিছু কিন্তু বিক্রিয়া আমরা পাই নাই, আমরা শুধু গ নম্বরটা বিক্রিয়া পাইছিলাম। ঠিক আছে, এবং পরিমাণটা দেখবা 2% HgSO4, 20% H2SO4। পার্সেন্টেজ মনে রাখবো, কারণ পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসছিল। কোন যৌগটির উপস্থিতির ইথিন থেকে ইথানলে, দেখো ইথিন থেকে ইথানলে কীভাবে নিয়েছিলাম ভাইয়া, তোমার সালফিউরিক অ্যাসিড ছিল না, সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে ছিল না, বিক্রিয়া যে দেখছিলাম, দেখো এই যে H2SO4 এটা কিন্তু ছিল না, বুঝলে বিক্রিয়াটা দেখা গেল। ঠিক আছে, তুমি বুঝবা। দেখো এবার কি বলছে, প্রোপানোয়িক অ্যাসিডকে সুডালাইন সহ, দেখো যেই সুডালাইন দেওয়া আছে, এই যে সুডালাইন, তার মানে কি ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বলা আছে। তাহলে প্রোপানোয়িক অ্যাসিডকে সুডালাইন সহ উত্তপ্ত করলে কি পাওয়া যায়, প্রোপানোয়িক অ্যাসিডকে সুডালাইন সহ উৎপত্ত করলে কি পাওয়া যায়, দেখো এটা কিন্তু মুখে মুখে বলা যায়। দেখো প্রোপানোয়িক অ্যাসিড 3 কার্বনের অ্যাসিড, উৎপন্ন হবে কয় কার্বনের, 2 কার্বনের অ্যালকেন। ঠিক আছে, 2 কার্বনের অ্যালকেন কি আছে, ইথেন আছে। এটা আনসার হবে। দেখো আমি তোমাদের কীভাবে হইতেছে দেখাবো, তবে আনসারটা কী হবে, ইথেন হবে। এখন থেকে কীভাবে হয় দেখো, প্রোপানোয়িক অ্যাসিড মানে কি, তোমার এই যে কি বলবো, এই যে CH3CH2COOH, এটার সাথে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড মেলাবো কি তৈরি হবে, CH3CH2COONA, সোডিয়াম প্রোপানোয়েট সৃষ্টি হবে। এরপরে এটা হলো 1 নম্বর। 2 কি হবে, আবার এই যে সোডিয়াম প্রোপানোয়েটকে নেব, COONA কিসের উপর ভিত্তি করে, উপস্থিতিতে ক্যালসিয়াম অক্সাইডের উপর কি সৃষ্টি হবে, 1 কার্বন কম হয়ে যাবে, CH3 আর কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট। এই দেখো কি সৃষ্টি হইল, ইথেন সৃষ্টি হইল। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, আনসার কোনটা হবে, 2 নম্বরটাই হবে। আচ্ছা, এবারে তো গ্লিসারল হচ্ছে অ্যালডিহাইড, এস্টার, অ্যালকোহল, অ্যাসিড। একেবারে গ্লিসারলের সংকেতটা দেখি, তাহলে বুঝতে পারবো না গ্লিসারল কি বোঝানো হয়েছে। দেখো গ্লিসারলের সংকেতটা হইতেছে সি সি সি, এরকম দিবা। এই বরাবর কি আছে, OH আছে, OH আছে, OH আছে, OH 1টা 2টা 3টা 4টা দিয়ে কি থাকবে, হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি গ্লিসারল। তোমাদের এটা মনে রাখতে হবে কিনা, না মনে রাখতে হবে না, তুমি শুধু বুঝাইতেছি কোন কার্যকরী মূলকগুলো আছে, শুধু বোঝানোর জন্য আমি চিত্রটা আঁকলাম। ঠিক আছে, ফিগারটা আঁকলাম। দেখো এখানে কি আছে, দেখো কার্যকরী মূলক কি আছে, এই যে OH, এই যে OH, তার মানে কি অ্যালকোহল, অ্যালকোহল না, গ্লিসারলে কি আছে, OH বন্ড আছে, তার মানে এখানে আনসারটা কোনটা হবে, অ্যালকোহল, অ্যালকোহল হবে। ঠিক আছে, এটাই আর। তো এটাই ছিল আমাদের 29। তো এখন দেখি 30 নম্বর প্রশ্নে কি বলছে, বেনজোইক অ্যাসিড এর সংকেত, বেনজোইক অ্যাসিডের সংকেত, তাই না? তো বেনজোইক অ্যাসিডের সংকেত বোঝার আগে আমাদের আগে বেনজিনটা বুঝতে হবে। এই যে এটা হইতেছে কি, আমরা বারবার বলতেছি, এটা হইতেছে কি বেনজিন, বেনজিন। ঠিক আছে, এটা হইতেছে কি বেনজিন। এই যে বেনজিন, বেনজিনের সাথে যখন CHO থাকবে, বেনজিনের সাথে যখন CHO থাকবে তখন তাকে বলা হয় বেনজালডিহাইড, বেনজালডিহাইড, তখন তাকে বলা হয় কি বেনজালডিহাইড। এরপরে যখন এই যে তোমার এই যে বেনজিন যখন COOH থাকবে তখন তাকে বলা হয় বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। তোমাদের প্রশ্ন কি বলা আছে, বেনজোইক অ্যাসিডের সংকেত কি, বেনজিন COOH, বেনজিন COOH। ঠিক আছে, আর এই যে এটাকে কি বলা হয় ভাইয়া, এটাকে বলা হয় অ্যাসিটাফেনল। বেনজিনের সাথে CO এবং CH3, বেনজিনের সাথে এটাকে কি বলা থাকে,
অ্যাসিটাফেনল, অ্যাসিটাফেনল মানে এই যে বেনজিন CO CH3 অ্যাসিটাফেনল, গ নম্বরটা। ঠিক আছে, আচ্ছা এরপরে গ নম্বরে কি বলছে দেখো, আর বন্ড সি ডবল এনে, ওই যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম বিউটানোয়েট তৈরি হয়, তাই কি বলছেন আর মানে অ্যালকাইল, এটা হবে সোডিয়াম অ্যালকানয়েড। ঠিক আছে, আচ্ছা এটা বুঝলাম। 31 নম্বর কি বলছে দেখো, এই যে এটা একটা বিক্রিয়া দেওয়া আছে Br2 দেখো এখানে 3টা বন্ধন দেওয়া আছে, তার মানে এটা কি, এটা হবে যেহেতু 3 বন্ধন দেওয়া আছে মানে এটা হবে অ্যালকাইন। এটা কি অ্যালকাইন যৌগ। Br2 দিয়ে কি বোঝায়, ওই যে অ্যালকাইন অ্যালকাইনে কি দেয়, অসম্পৃক্ততার পরীক্ষা, ব্রোমিন পরীক্ষা দেয় এবং বেয়ার পরীক্ষা দেয়। এখানে দিচ্ছে অ্যালকাইনের ব্রোমিন দমন পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা এখানে কি বলছি, এটা দেখি 31 নম্বরে দেখি আমরা কি কি বলছি দেখো। দেখো এই যে CH3 বন্ড সি, 3 বন্ধন দিলাম, CH দিলাম, এটা যখন ব্রোমিন দ্রবণ দিবে তখন কি সৃষ্টি হবে, তখন সৃষ্টি হবে CH3 বন্ড সি ডাবল বন্ড CH, এদিকে একটা কি হবে বিয়ার সৃষ্টি হবে, এদিকে একটা বিয়ার যুক্ত হবে। ঠিক আছে, তখন এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা 1,2 ডাই ব্রোমো, ডাই ব্রোমো কেন, 2টা ব্রোমিন আছে কারণে ডাই ব্রোমো 1 2 3 3 কার্বন, এখানে কি বলবো প্রোপিন, যেহেতু অ্যালকিন সৃষ্টি হয়েছে প্রোপিন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি করব, আমরা আবার এই প্রোপিনকে দেখো 2বার কিন্তু হয়েছে, এটা কি, এটা হচ্ছে X যৌগ, এটা কি, এটা হচ্ছে X যৌগ, এই যে X যৌগটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে X যৌগ। ঠিক আছে, X যৌগটা হচ্ছে 1,2 ডাইব্রোমোপ্রোপিন। এখানে আমরা Y যৌগ দেব, কারণ এখানে Y যৌগের নামটা বের করার জন্য বলছে। দেখো Y যৌগের, দেখো এখানে আমরা এখানে X যৌগটাকে নিয়ে এখন CH3 C, এদিকে বিআর আছে, এটা এটা তুলতেছি আমি। ঠিক আছে, ডাবল বন্ড CH বিআর, এই যে X যৌগটাকে তুললাম, এটা কি হবে আবার ব্রোমিন দ্রবণে যদি দেই আমি, এটা কি সৃষ্টি করবে CH3 C, এই ডাবল বন্ডটা কি হয়ে যাবে, একটা বন্ড হয়ে যাবে CH, এদিকে আগের বিয়ারটা ছিল, এখানে আগের বিয়ারটা ছিল, এই যে এখানে আরেকটা বিয়ার যুক্ত হবে, এখানে আরেকটা বিয়ার যুক্ত হবে। বুঝতে পারছো? আর এই যৌগটা কি, এটা হচ্ছে Y যৌগ, এই যৌগটা কি, এটা হচ্ছে Y যৌগ। এই যৌগের নাম কি, এই যৌগের নাম হচ্ছে দেখো এই যে 1 2 1 1, একটা কার্বনে পেয়েছে 2টা ব্রোমিন আছে, এবং 2 2 কয়টা ব্রোমিন আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা মানে কি টেট্রা, টেট্রা ব্রোমো, এটা কি বলে প্রোপিন বা প্রোপেন, প্রোপেন। এক যৌগের নাম কি ছিল 1,2 ডাইব্রোমোপ্রোপিন, Y যৌগের নাম কি হবে 1,1,2,2 টেট্রাব্রোমোপ্রোপেন। ঠিক আছে, এখন দেখি Y যৌগের নাম হচ্ছে 1,1 ডাইব্রোমোপ্রোপেন, না এটা হবে না, এটা হবে না। 2,2 ডাইব্রোমোপ্রোপেন, না এটা তো ছিল না। 1,1,2,2 টেট্রাব্রোমোপ্রোপেন, 1,1,2,2 টেট্রাব্রোমোপ্রোপেন, এই যে গ নম্বরটা। বুঝতে পারছো ভাইয়া, এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, অ্যালকাইনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ঠিক আছে, এরকম কিন্তু সৃজনশীলও আসতে পারে তোমাদের। তো এই বিক্রিয়াগুলো দিলে কিন্তু মার্ক পাওয়া সৃজনশীল। ঠিক আছে, আমি কিন্তু MCQ ক্লাসেও তোমাদের সৃজনশীলের প্র্যাকটিস করাইতেছি। আচ্ছা দেখো 32 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, CH3CHO একে জারিত করছে, জার্মান অক্সিজেন থেকে জারিত করছে কিসের উপস্থিতিতে, পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, এবং উৎপন্ন কি হয়েছে, এক যৌগ একটা উৎপন্ন হয়েছে। দেখো এই বিক্রিয়াগুলো কিন্তু পড়ছি, এটা ওই যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড তৈরি হয়, তাই না, এটা। তাই আমরা এখানে দেখি আমরা কি কি সৃষ্টি হবে এখানে, এই যে কি ছিল CH3CHO জারিত করলাম কিসের উপস্থিতিতে, A2CR2O7 এবং সালফিউরিক অ্যাসিড, কি সৃষ্টি হবে, অ্যালডিহাইডকে জারিত করছি, কি সৃষ্টি হবে, অ্যাসিড সৃষ্টি হবে, তাই না, CH3COOH। ঠিক আছে, তাহলে এই যে এই যৌগটা কি,
এটা হইতেছে এক্স যৌগ। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে এক্স যৌগটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। দেখো ভাইয়া, এই যে অ্যাসিড, ভিনেগার আমরা কি করি? খাদ্য সংরক্ষক হিসেবে কি করি? আমরা ব্যবহার করি। আচ্ছা, তারপর দেখো শক্তিশালী অ্যাসিড হিসেবে কাজ করে না। জৈব অ্যাসিডগুলা কি শক্তিশালী না, এরা দুর্বল অ্যাসিড, ঠিক আছে? কিন্তু অজৈব অ্যাসিডগুলা এরা শক্তিশালী অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিডগুলা কি দুর্বল অ্যাসিড, তার মানে কি আমাদের 2 নম্বরটা এটা হবে না। 3 কি বলছে দেখো, বন্ড COOH মূলক বিশিষ্ট জৈব যৌগ। এই দেখো বন্ড COOH আছে, তার মানে কি 1 আর 3 হবে আনসার। আনসারটা কি হবে? 1 এবং 3 হবে। এটা বহুপদী প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 33 নম্বরে কি বলছে, C8H16 সংকেতটি থেকে কি বোঝা যায়? দেখো ভাই আগে বুঝি, C8 আছে এবং H16 আছে, কার্বন 8, 8-এর দ্বিগুণ কত? 16, তার মানে 16 আছে, মানে এটা কি অ্যালকিন। তার মানে কি এটা হয়ে গেছে অ্যালকিন। তাহলে অ্যালকিন হতে কি বোঝা যায়? আণবিক ভর 112। দেখি আমরা আণবিক ভর কত হয়, কয়টা আছে? কার্বন আছে 8টা, হাইড্রোজেন আছে 16টা। আণবিক ভর কত হবে? একটা কার্বনে কত ভর? কত? 12। কয়টা আছে? 8টা আছে, গুণ দিলাম 8 দিয়ে। এরপরে একটা হাইড্রোজেনের ভর কত? 1, গুণ দিলাম 16 দিয়ে। গুণ করে দেখো, যোগ করে দেখো, গুণ করে যোগ করার পরে দেখবা যে আনসার 112 আসবে, ঠিক আছে? তার মানে কি হবে? প্রথম অপশনটা সঠিক। এটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো আমরা কিন্তু হাইড্রোকার্বনের মধ্যে 2 ভাগে ভাগ করা যায়, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে অ্যালকেন ছিল একক বন্ধন দিয়ে, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বেলায় কি ছিল? অ্যালকিন ছিল। কারণ দ্বিবন্ধন থাকলে কি এটা হইতেছে অসম্পৃক্ত, আর একক বন্ধন থাকলে সেটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেহেতু এটা অ্যালকিন দ্বিবন্ধন আছে, তার মানে এটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত বলছে, তার মানে কি হবে? 2 নম্বরটা অপশনটা ভুল, এটা সত্য ছিল। পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, একটা ভুল হয়েছে মানে কি আমার এটা হবে। বহুপদী প্রশ্নে এটাই সুবিধা, ঠিক আছে? তো আমাদের এটা হবে আনসার। তাহলে 1 আর 3 হবে কি আমাদের আনসার হবে। আশা করি বুঝতে পারছি। এদের নিচের কোনটি সঠিক? ক নম্বরে 1 ও 2, 2 নম্বরে তোমার 1 ও 3 থাকে, ঠিক আছে? যদি মনে করো যে তোমাদের অপশনে কি আছে, 1-এ আছে যে 1 আর 2, ক আর খ বলা আছে, এবং খ নম্বরে বলা আছে যে 2 আর 3, গতে বলা আছে 1 আর 3। গ নম্বরটা হবে আনসার, কারণ 1 আর 3 কি আনসার। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা 34 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, দ্বিবন্ধন দেখা যায় কোথায়? দ্বিবন্ধন মানে কি ভাইয়া? এই যে ডাবল বন্ড। এক বন্ধন মানে একটা, আর ত্রিবন্ধন মানে কি 3টা বন্ড থাকবে, তাই না? আচ্ছা, দ্বিবন্ধন দেখা যায় কোথাতে? অক্সিজেন অণুতে। হ্যাঁ, অক্সিজেন অণুতে দ্বিবন্ধন দেখা যায়। কারণ দেখো অক্সিজেন দেখতে কিরকম? এই যে এরকম থাকে, দ্বিবন্ধন থাকে, 2টা বন্ড থাকে, ঠিক আছে? বা তোমার ওই যে কি থাকে, যেমন পানির ক্ষেত্রে H2O না, এই যে অক্সিজেনের সাথে কি থাকে? এই হাইড্রোজেন লেভেল লেখা থাকে, ঠিক আছে? দ্বিবন্ধন আছে, অক্সিজেনের দ্বিবন্ধন আছে। আচ্ছা, বিউটেন অণুতে বিউটেনের সংকেত কি? বিউটেন হইতেছে অ্যালকেন যৌগ, CH3 CH2 CH2 CH3, এটা বিউটেন বলে। এটা এর মধ্যে কোনো দ্বিবন্ধন নাই, তো এটা হবে না। ডাইক্লোরোমিথেন মানে কি বুঝাইছে দেখো, ডাইক্লোরোমিথেন মানে হচ্ছে এই যে মিথেন, তাই না? একটা কার্বন H ক্লোরিন 2টা ক্লোরিন, ডাইক্লোরোমিথেন। এখানে কোনো দ্বিবন্ধন নাই, তার মানে শুধু আনসার কোনটা হবে? আনসার হবে শুধু 1 নম্বরটা, অক্সিজেন মধ্যে থাকে, এখানে থাকে না, এখানে থাকে না। এরপরে দেখো CH4+Cl2 সূর্যালোকের উপস্থিতিতে এখানে একটা কোয়েকশন মার্ক দিছে, এটা বের করতে হবে এবং HCl সৃষ্টি হয়, বিক্রিয়ার উৎপাদ হলো। তোমাদের অ্যালকেনের মনের প্রথম বিক্রিয়া মনে এটা দেওয়া আছে, তাই না? দেখো আমাদের এই বিক্রিয়াতে কি কি বলছিল, কি কি উৎপাদ হয়, আমরা বিক্রিয়াটা দেখি। আমরা এই যে মিথেন CH4 কে আমরা কি করছিলাম? Cl2 ইউভিতে আমরা কি করছিলাম? CH3Cl প্লাস HCl সৃষ্টি হয়েছিল। এরপরে আবার আমরা এই CH3Cl কে আমরা আবার Cl2 দিলাম, UV CH2 Cl2 HCl সৃষ্টি হয়েছিল।
ঠিক আছে। আচ্ছা এরপরে আবার আমরা এই যে CH2 Cl2 কে আমরা আবার কি করলাম, Cl2 দিলাম, ইউভি সৃষ্টি হয়েছিল, CH Cl3 HCl সৃষ্টি হয়েছিল। আবার এই আমরা CHCl3 কে আমরা Cl2 দিয়ে কি করছিলাম, সূর্যালোকের উপস্থিতিতে Cl4 HCl সৃষ্টি হয়েছিল। মানে যতক্ষণ না হাইড্রোজেনটা শেষ না হইতেছে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা চলতেছিল, তাই না? এই যেখানে এখানে হাইড্রোজেন নাই আর বিক্রিয়াটা চলবে না, ঠিক আছে। এখন এই যে সর্বশেষ যেটা সৃষ্টি হইলো, এই যে সর্বশেষ যেটা সৃষ্টি হলো সেটা কি বলে থাকে, কার্বন ক্লোরিন কয়টা আছে, চারটা মানে কি টেট্রা, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরাইড সৃষ্টি হইলো। দেখি আমরা এখানে কি কি বলা আছে। এই বিক্রিয়ার উৎপাদ কি কি আছে, ক্লোরোফর্ম, ক্লোরোবেনজিন মানে কি, এই যে একটা বেনজিন যদি ক্লোরিন থাকে সেটাকে বলা হয় ক্লোরোবেনজিন, দেখো এখানে কোনো বেনজিনের নামই নাই, তাই এখানে বেনজিন হবে না, এটা হবে না। কার্বন টেট্রাক্লোরাইড, হ্যাঁ কার্বন টেট্রাক্লোরাইডটা আছে। এখন ক্লোরোফর্ম মানে কি ভাইয়া, দেখো এই যে CHCl3 আছে না, এই যে CHCl3 আছে না, এটাকে বলা হয় ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্ম কিন্তু চেতনানাশক, যদি মুখে যদি নেও অজ্ঞান হয়ে যাবা, ঠিক আছে। তাই ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড এটা হচ্ছে কি এখানে আনসার 1 এবং 3, 2 নম্বরটা আনসার হবে না। তো ভাইয়া এর মাধ্যমে আমরা চেষ্টা করছি জৈব যৌগের সবগুলো টাইপ আমরা শেষ করার, আর যেগুলো টাইপের বাইরে ছিল আমরা এই যে ছক আকারে সবগুলো কিন্তু লিখে দিছি আরও এক্সট্রাভাবে, ঠিক আছে। তো মোটামুটি ভাবা যায় যে মানে জীবাশ্ম অধ্যায়টা পুরোপুরি শেষ করে দিছি, ঠিক আছে। অনুশীলনী এবং সিকিউ বিক্রিয়াগুলো যদি মনে রাখো, সিকিউতে কিন্তু এই বিক্রিয়াগুলো দিলে ফুল মার্কস পাবা, ঠিক আছে। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। দেখো আমি ক্লাসটা শুরু করছিলাম রাত 11টা থেকে, এখন মোটামুটি বাজতেছে কয়টা, এখন বাজতেছে দেখো 2:48, তো প্রায় 12টা, 1টা, 2টা, 3টা, প্রায় 4 ঘন্টা আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। মাঝখানে মানে 5 থেকে 10 মিনিটের জন্য বসছিলাম, তাই 4 ঘন্টা দাঁড়িয়ে আছি। এখন ভাইয়া আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, এখন তোমাদের দায়িত্ব তোমরা চেষ্টা করা। এগুলো কঠিন লাগবে, আমি জানি এগুলো কঠিন লাগে, কারণ দেখো তোমার তো বেসিক যদি ভালো না থাকে, তুমি যদি আগে থেকে যদি ভালো করে যদি পড়ে না থাকো তোমাদের কঠিন লাগবে। কিন্তু আমি কিন্তু ভাইয়া প্রতিটা প্রশ্নে কিন্তু ব্যাখ্যা দিছি, ঠিক আছে। তুমি যদি একটু চেষ্টা করো, এই ক্লাসগুলো করার পরে তুমি এবার হালকা করে বইটা একবার রিভিশন দিলা, ঠিক আছে। বইটা রিভিশন দেওয়ার পরে তুমি নিজের থেকে একটা গাইড খুলবা, টেস্ট পেপার খুলবা, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা নিজে, তখনই কি তোমাদের কী হবে, সহজ মনে হবে, ঠিক আছে। তো আমি বলে রাখি তোমরা কীভাবে করবা, এই যে ক্লাসটা করলা না, প্রতিটা প্রশ্নের টাইপ কিন্তু শেষ করা, তোমাদের বইয়ে যা আছে সবগুলো কিন্তু এখানে শেষ করা আছে। তো এটা ক্লাসটা করলা, নোটগুলো তুললা, সবগুলা একটা অক্ষরের জন্য বাদ না যায়, সবগুলো তুলবা। এবারে এই যে এটা কঠিন মনে হইতেছে এটা তুলবো না, এরকম করবা না, কঠিন সহজ সবগুলাই তুলবা। এরপরে বইটা একবার নিজে একবার কী করবা, রিভিশন দিয়ে দিবা। এরপরে কী হবে, একটা গাইড খুলবা, বোর্ড প্রশ্ন শেষ করবা, আগে বোর্ড প্রশ্ন শেষ করবা, এরপরে যদি সময় থাকে পরে স্কুলের প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে। আচ্ছা এরপরে কী করবা, 1 সপ্তাহ পরে আবার রিভিশন দিবা, 1 সপ্তাহ পরে রিভিশন দিবা, 1 মাস পরে একবার রিভিশন দিবা, পরীক্ষার আগে একবার রিভিশন দিবা, দেখবা যে আর কোনো চিন্তা নেই, সবগুলা পারতেছো। আর এখন প্রথম ক্লাস করা, তুমি যদি প্রথম ক্লাস করো ক্লাসে অবশ্যই কঠিন লাগবে, এটা বাস্তব কথা। কঠিন লাগে বলে তুমি যদি ক্লাসটা যদি না করো, এই কঠিনটা পরীক্ষার আগেও কিন্তু কঠিন থাকবে। আর এখন তুমি যদি জৈব যৌগটা তুমি যদি ভালো করে না বুঝো, কলেজে উঠে কিন্তু তুমি মানে খুব বিপদ, এটা তোমাদের বড় ভাইদের জিজ্ঞেস করবা। কলেজে উঠে বিপদ, যখন অ্যাডমিশনে যাওয়া তখন আরও বিপদ, বুঝতে পারছো। তো এই কারণে এই জৈব যৌগটা তোমাদের কিন্তু খুবই ছোটো করে দেওয়া আছে জৈব যৌগটা, কলেজে কিন্তু বড়, ঠিক আছে। তো এই ছোটো জিনিসটা তোমাদের একটু কঠিন যদি মনে হয়, একটু কঠিন আছে, প্রথম বললে কঠিন হবে, একটু চেষ্টা করবে একটু, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ সবাইকে, ক্লাসটা কেমন হলো অবশ্যই জানাবা এবং ভালো লাগলে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।